এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। দুপুরে কলেজ থেকে বাসায় আসলাম, তারপর কম্পিউটার রুমের দিকে গেলাম। দরজায় ফিঙ্গারপ্রিন্ট সহ আরও কয়েকটা সিকিউরিটি দিয়ে লক খুললাম। তারপর ভিতরে ঢুকতেই আমার প্রিয় বিড়ালটি আমার কাছে আসলো, কিন্তু মনে হচ্ছে একটু ভয় পেয়ে আছে। কিন্তু এমনভাবে কেন ভয় পেয়ে আছে বুঝলাম না। তখনই চোখ পড়লো কম্পিউটারের দিকে চোখ পড়তেই মনে মনে হাসলাম, কারণ কম্পিউটারের নোটিফিকেশন সিস্টেম অন্যরকম একটা ইমোজি দিয়ে রাখছি, যেটা দেখতে একটু ভুতুরে টাইপের। আমার নিজের নিরাপত্তার জন্য এটা দিয়ে রাখছি, যাতে কেউ চাইলেও সহজে আমার ইনফরমেশন না নিতে পারে। আর দেরি না করে কম্পিউটার সিস্টেম অন করলাম, তারপর নিজের একটা ফেভারিট গান প্লে করলাম। গানটা শুনতে শুনতে ডার্ক ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমার কাজ হলো সমস্ত অপরাধীদেরকে খুঁজে দেখা। আমার বাবা ছোটোবেলা থেকে শুধু একটা জিনিসই বলতো, যদি আমার সামনে কোনো অপরাধ ঘটে তাহলে যেন থেমে না থাকি। যদি পারি তাহলে অপরাধীদেরকে সমূল্যে নিপাত করে দেব, সেটা ভেবেই সবসময় এগোতে থাকি। তখনই চোখ পড়ল একটা কনভারসেশনের দিকে। এটা মনে হচ্ছে কারো প্রাইভেট মেসেজের মধ্যে থাকতে হয়তো, তাই বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মেসেজগুলার সিক্রেট কোডগুলোর দিকে নজর পড়তেই তো আকাশ থেকে পড়লাম। একটা মেয়ে একটা প্রাইভেট গ্রুপের সাথে কথা বলছে, দেশের কোনো একটা গুরুত্বপূর্ণ সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। এবার নিজের মন বলে উঠল, এদেরকে সমূলে নিপাত করতে হবে। এরা দেশের নাগরিক হয়ে নিজের দেশের সাথে বেইমানি করছে। সরকার অবধিও জানতে পারে নাই এসব বিষয়ের কথা। যাই হোক, আমি এসব ভাবতে ভাবতে ওদের সমস্ত কথা শেষ হয়। মেয়েটার নাম বের করে নিলাম, নামটা খুব মিষ্টি। মেয়েটার নাম রুহি, নামটা তো ভালো, কিন্তু কাজটা ভালো না। তারপর ওদের কনভারসেশনগুলো কপি করে নিজের পেন ড্রাইভে রেখে দিলাম, যাতে করে ওদের এই দুর্বল জায়গাতে আঘাত করতে পারি। অনেক সময় ধরে চেষ্টা করলাম ওদের ভাষাগুলো বোঝার জন্য। 90% বাদে একটা জিনিসও বুঝতে পারলাম না। তাই ওর প্রান্তে থাকা সাজিদকে কল দিলাম। হ্যালো সাজিদ, কেমন আছিস তুই? আমি অনেক ভালো আছি। তোর কি অবস্থা? আর হঠাৎ করে ফোন করলি যে, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না হলে কি তোর কাছে এমনি এমনি ফোন করি? আচ্ছা শোন, আমি একটা সিক্রেট কনভারসেশন দেখাচ্ছি। এটা অনেকগুলো কোডের মাধ্যমে করা হয়েছে। আমি 90% বুঝতে পারছি, কিন্তু আর একটুও বুঝতে পারছি না। তুই দেখ, কোডগুলো পাঠিয়ে দিয়েছি, দেখে বল কিছু বুঝতে পারিস কি না। ওকে, আমি দেখছি। হ্যাঁ, এটা খুব শর্টকাট কয়েকটা সিক্রেট মেসেজ। যারা একেবারেই এই লাইনে নতুন তারা কিছুতেই বুঝতে পারবে না। আর এটা অন্য কোনো গ্রুপের কনভারসেশন। আমরা যাদের হয়ে কাজ করি, অর্থাৎ এনএসআই, এটা হয়তো তাদেরই সিক্রেট কিছু মেসেজ। তারা হয়তো আমাদেরকে না জানিয়ে কিছু করতে চাইছে। তাই এখন আমাদের উচিত এটা থেকে সরে আসা, নাহলে আমরা কোনো ফাঁদে পড়ে যাব। আমি নিশ্চিত হয়েই তোকে বলছি, এটা কখনো আমাদের এনএসআই এর মেসেজ হতে পারে না। আমি আমাদের সংগঠনের সবগুলো কোডিং জানি। যদি তারা কোনো কাজ করতো তাহলে আমি অবশ্যই জানতাম। কিন্তু এই মেসেজগুলোর কোডিং দেখ, তারা দেশের নিরাপত্তা সার্ভার হ্যাক করে একজনকে মারতে চাইছে। তারা এই কাজের জন্য একটা মেয়েকে হায়ার করেছে। তোমার একটা কথা শোন মাহফুজ, এসব ঝামেলায় নিজেকে জড়াস না। এসব আমাদের দেখি কি লাভ বল? আমরা যে কাজ করি সেই কাজ থেকে তুই অন্য পথে চলে যাচ্ছিস। দেখ, কে কাকে মারলো সেটা থেকে আমাদের লাভ কি? আমরা জীবনটাকে উপভোগ করি, এটাই আমাদের জন্য বেটার হবে। তুই একটা কাজ কর, ওখান থেকে লগ আউট করে বের হয়ে আয়, আর এমনভাবে থাক যে আমরা কিছুই জানি না। আমি সেটা করতে পারবো না সাজিদ, কারণ আমি ওদের কনভারসেশনগুলো কপি করে রেখে দিয়েছি। এই, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি করছিস এইটা? দেখ সাজিদ, এটার সাথে একজন নির্দোষ মানুষের জীবন জড়িয়ে, আর তাকে এরা মারতে চাইছে। যেহেতু তারা দেশের সার্ভার হ্যাক করার চেষ্টা করছে আর এটার জন্য কাউকে মারার চেষ্টা করছে, সেহেতু লোকটা একেবারে নির্দোষ। এখন তুই বল যে আমাকে সাহায্য করতে পারবি কি না। আমার আর কি বলার আছে? ঠিক আছে, আমি তোকে আমার সবটুকু দিয়েই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, আমার পরে কথা হবে। সাজিদের সাথে কথা বলা শেষ করতেই আম্মুর ডাক দিল। তাড়াতাড়ি কম্পিউটার অফ করে রুম থেকে বের হলাম। হ্যাঁ আম্মু, বলো, ডাকছো কেন? সেই যে কলেজ থেকে আইছিস আর কোনো খবর নাই তোর। এই কম্পিউটারের সামনে বসে কি করিস বলতো? তাড়াতাড়ি খেতে আয়। হ্যাঁ আম্মু, আসতেছি। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দিতেই মনে নাই। আমি সেই আপনাদের মাহফুজই আছি। বর্তমানে পড়ালেখা করি, বাবা মায়ের একমাত্র সোনার টুকরা।
রূপার টুকরা তামার টুকরা ছেলে। যাই হোক, বাকি সব কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এক দৌড়ে আম্মুর কাছে চলে আসলাম। এই যে আম্মু, এবার আমাকে খাইতে দাও। হ্যাঁ, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। খাবারগুলো খেয়ে রুমে চলে আসলাম। রাতের দিকে আরও কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কম্পিউটারটা অন করলাম। দেখি আমার কম্পিউটারটা পুরো কালো হয়ে আছে। আমার চোখ তো পুরো কপালে উঠে গেল। এটা কি হলো? আমার কম্পিউটার হঠাৎ করে কালো হয়ে আছে কেন? এটা নিয়ে ভাবছি, আর তখনই কম্পিউটার সিস্টেম অন হয়ে গেল। কিন্তু এটা এখন আমার নিজের কন্ট্রোলে নেই, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। হঠাৎ করে স্ক্রিনে একটা মেসেজ আসলো। আমাদের তথ্যগুলো দিয়ে দাও। কথাটার মাথা মুন্ড কিছু বুঝলাম না। কে আবার কার তথ্য নিয়ে নিল? মানে আমি আবার কার তথ্য নিয়ে নিলাম? কে মেসেজটি করছে সেটা দেখার জন্য নিজের তৈরি সার্ভারটি অন করলাম। মেসেজটা কে দিয়েছে সেটা সার্চ করতেই দেখি সেই রুহি নামের মেয়েটা আমার কম্পিউটার নিজের দখলে করে নিয়েছে। ব্যাপারটা কি হলো? মেয়েটা জানলো কিভাবে যে আমি ওদের ডাটা নিয়েছি? না, আমাকে মেয়েটার সাথে কথা বলতেই হবে, খুব সাবধানে, যাতে ওর তাকে তথ্যগুলো নিতে পারি। আচ্ছা, আমি যে তোমার তথ্যগুলো নিয়েছি সেটা তুমি কিভাবে জানো? আমি কিভাবে জানি সেটা বলছো? আমাকে হাসালে তুমি। এইটা জানতে কি আমার সময় লাগে ভাবছো? কালকেই তো তোমার কম্পিউটার হ্যাক করেছি, তারপর দেখলাম তুমি অ্যাক্টিভ নাই, তাই কিছু বলি নাই। এখন ভালো করে বলছি, ভালো ছেলেদের মতো আমার তথ্যগুলো ফেরত দিয়ে দাও, না হলে তোমার কম্পিউটার সিস্টেম পুরোই আমার দখলে নিয়ে নেব। আমাকে এখনো চিনতে পারোনি, কেবল ভালো করে কথা বলা শুরু করেছি। এই শোনো, তোমার সাথে আমি কিছু করতে চাচ্ছি না, তবে এতটুকু বলছি যে তুমি যে কাজটা করতে চাচ্ছ এই বাজে সংস্থার সাথে, সেটা মোটেও ঠিক না। তুমি নিজের দেশের এত বড় ক্ষতি কীভাবে করতে পারো? আমি কি করব আর না করব সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, এতক্ষণ ধরে অনেক ভালোভাবে কথা বলেছি তোর সাথে, কিন্তু এখন তুই তার সীমা অতিক্রম করে ফেলেছিস। যতক্ষণ না তুই আমার তথ্যগুলো দিবি ততক্ষণ তোর পুরো কম্পিউটার সিস্টেম আমার দখলে। তুই এখন থেকে কোনো কাজই করতে পারবি না। তবে একটা ইনবক্স ওপেন করে রাখছি, যখন সেখানে তথ্যগুলো দিবি অটোমেটিক তোর কম্পিউটার ঠিক হয়ে যাবে। মেয়েটা হঠাৎ করে তুই তুকারি শুরু করে দিল। তারপর কিছু না বলেই আমার সব কিছু ওর দখলে করে নিয়েছে। মাথাটা তো পুরো গরম হয়ে গেল। ওই শয়তান মাইয়া আমার কম্পিউটার হ্যাক করে নিয়েছে, কিন্তু ওই সেমরি তো আর জানে না যে হ্যাকিংয়ের গুরু খেড়া। দাঁড়া সেমরি, একটু ওয়েট কর, দেখ কম্পিউটার সিস্টেম কেমনে ফিরিয়ে নিয়ে আসি। তারপর আমার ডার্ক ওয়েবের সার্ভারটা অন করলাম। প্রায় 10 মিনিটের মধ্যে সব কিছু ফিরিয়ে নিয়ে আসলাম। তারপর রুহির সমস্ত সিকিউরিটি অফ করে নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে রুহি মাহফুজের কম্পিউটার সিস্টেম লক করে দিয়ে খুশি হয়ে বসে আছে। ঠিক তখনই প্রাইভেট গ্রুপটা রুহিকে মেসেজ করলো। প্রাইভেট হ্যাকার গ্রুপটার নাম হলো এনজিও। রুহি তখনই মেসেজ অপশনে চলে গেল। হ্যালো রুহি, তোমার কাজ কত দূরে গেল? স্যার, আমাদের একটা কনফার্মেশনগুলো একটা ছেলের কাছে চলে গেছে। রুহি, এটা কিভাবে হতে পারে? আমাদের এত সিকিউরিটি, মেসেজ কোডগুলো কিভাবে তাদের কাছে যেতে পারে? আমাদের কোডিং সিস্টেমগুলোর মধ্যে সে কিভাবে প্রবেশ করতে পারে? স্যার, সেটা তো আমি বুঝতে পারছি না, তবে আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের তথ্যগুলো আরও একজনের কাছে ট্রান্সফার হয়েছে। আমার মনে হয় এটা কোনো এনএসআই টিম মেম্বারের কাজ। ওরা প্রায় সারাদিন কম্পিউটার সামনে বসে প্রাইভেট সার্ভারগুলো আর সেগুলো সিস্টেম হ্যাক করে নিয়ে দেশের জন্য কাজ করে। সেটা হলে তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এই দেশটাকে আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে। এই দেশের একজন কর্মকর্তার জন্য আমি আমার কাজ থেকে বিতাড়িত হয়েছি। আমার পুরো টিমের বাইরেও তোমাকে আমি নিয়েছি, যাতে আমার কাজটা তোমাকে দিয়ে বিশ্বাসের সাথে করাতে পারি। যেভাবেই হোক তথ্যগুলো আমার ফেরত চাই। দরকার হলে আরও টিমমেট জোগাড় করো, আর কাজ না হলে ওই ছেলেটাকে ট্র্যাক করে মেরে দাও। ওর ঠিকানা জোগাড় করো। যে কোনো মূল্যে আমার এই তথ্যগুলো ফেরত চাই। ইয়েস স্যার, আমি দেখছি কি করা যায়। আমার সর্বোচ্চ চেষ্টা করব, তবে আপনিও কাজ করুন, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। তারপর রুহি অফলাইনে চলে আসে। এদিকে মাহফুজ ওর মায়ের ডাকে ঘুম থেকে জেগে ওঠে। তারপর আস্তে আস্তে চোখ দুইটা খোলে। তারপর সামনেই ওর আম্মুকে দেখতে পায়। কি হলো আম্মু, এমন করে ডাকছো কেন? একটু কি শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? আমার আরামের ঘুমটা নষ্ট করে দিলে তো। হ্যাঁ, আমিই তো তোর সবসময় ঘুম নষ্ট করে দিই। ঘড়ির দিকে তাকিয়েছিস যে এখন কয়টা বাজে? পুরো 9:30 বাজে, আর মাত্র আধা ঘন্টা পরে তোর কলেজ। এত দেরি হয়ে যাচ্ছে না? আম্মুর মুখে সময়ের কথা শুনে লাফ দিয়ে উঠলাম। আরে বলো কি আম্মু, আজকে আমার এত দেরি হয়ে গেছে? তুমি আগে রাখ দিবে না আমাকে? দেখি সরো তো এখন। আমাকে সরিয়ে দিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেলাম।
তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিলাম। রেডি হয়ে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে আমার বেস্ট ফ্রেন্ড তাসিন। কলেজে গিয়ে দেখি বড় গাছটার নিচে বসে আছে। তখন ওর কাছে গেলাম। কিরে, তুই এভাবে বসে আছিস কেন? কি করব তুই বল। প্রতিদিন তোর সাথে বসে গল্প করে তারপর একসাথে ক্লাসে যাই। তো আজকে কলেজে এসে দেখি তুই আসিস নাই। মনে করলাম চলে আসবি, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি, তোর দেখা মিলল না। তুই তো আবার রাজপুত্র, তোর আসতে দেরি হয়। এই রে মনু, আজকে সত্যি দেরি হয়ে গেছে। গুলুগুলু রে, তুই আমার জন্য বতে আছিস তাই না? আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম রে, ওই জন্য দেরি হয়ে গেছে। হইছে, তুই আসছিস, এই আমার জন্য যথেষ্ট। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় তো প্রায় হয়ে গেল। ও হ্যাঁ, আচ্ছা চল, আজকে ভালো করে ক্লাস করব আর তোরে ক্লাস করাবো। দুজন মিলে ক্লাসে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে দুজন বাইরে চলে আসলাম। দুপুরের দিকে অনেক ক্ষুধা লেগে গেল, তাই তাসিনকে নিয়ে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিলাম। কলেজ শেষ হলে বাসায় চলে আসলাম। তারপর রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দেশে চলে গেলাম। এদিকে রুহি নিজের কম্পিউটার অন করে মাহফুজের কম্পিউটার সিস্টেমে লগ ইন করলো, কিন্তু পাসওয়ার্ড দিলে বারবার অ্যাক্সেস ডিনাইড হতে লাগলো। কিছুতেই পাসওয়ার্ড কাজ করাতে পারলো না। রুহি বুঝে গেল যে মাহফুজ কম্পিউটার সিকিউর করে ফেলেছে। রুহির মাথায় তো আকাশ ভেঙে পড়ল, কারণ রুহি যে সিস্টেম লক দিয়ে রেখেছিল সেটা কোনো প্রো হ্যাকারের পক্ষেও লক খোলা পসিবল ছিল না। শুধুমাত্র ডার্ক সাইবার হ্যাকার কিংয়ের পক্ষে লকটা খোলা সম্ভব। এবার রুহির টনক নড়ে গেল। তাহলে কি ছেলেটা হ্যাকার কিং, নাকি কোনো হ্যাকার কিংয়ের আন্ডারে কাজ করে? রুহির মাথায় কিছুই কাজ করছে না। এবার কম্পিউটার অন করে সর্বপ্রকার চেষ্টা করতে লাগলো মাহফুজের কম্পিউটার হ্যাক করার জন্য। ঘুম থেকে একেবারে সন্ধ্যার সময় উঠলাম। তারপর আব্বু আম্মুর রুমে চলে গেলাম। দেখি আব্বু বাসায় চলে আসছে। আরে আব্বু, তুমি বাসায় কখন আসলে? এই তো একটু আগেই বাসায় আসছি। তুই একদম ঠিক সময় চলে আসছিস। তুই না আসলে একটু পরেই আমি তোকে ডাকতে যেতাম। কাছে এসে বস, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ আব্বু, ঠিক আছে, এই যে বসলাম। তুমি কি বলবে এবার বলো। আচ্ছা শোন, আমার অফিস থেকে অর্ডার আসছে। আমাদের আবার ট্রান্সফার হতে হবে, আর জায়গাটা খুব ভালো। আশা করি তোরও খুব ভালো লাগবে। আর সেখানে ভালো একটা কলেজ আছে, যেখানে তোর লেখাপড়া আরও ভালো হবে। আমরা পরশু চলে যাব ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সব কিছু গুছিয়ে নে। তারপর খুশি মনে রুমে চলে আসলাম। তারপর কম্পিউটারটা অন করে ডার্ক ওয়েবে লগ ইন করলাম। তারপর প্রাইভেট গ্রুপটার সাইটে প্রবেশ করতেই দেখি রুহি আমার আইডি ওদেরকে দিয়ে দিয়েছে। রুহির কাণ্ড কারখানা দেখে একটু হাসি পেল। মেয়েটা জানে না যে আমি কি করতে পারি। ওদের এসব সিকিউরিটি দেখে আমি ভয় পাই না। দেখি রুহির গ্রুপটা কীভাবে আমাকে খুঁজে বের করতে পারে। আমি এতদিন ধরে গোপনে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ করে গেছি, কিন্তু কাউকে বিষয়টা জানাই নাই। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করা থেকে প্রোটেক্ট করেছি, কিন্তু কাউকে আমার সম্পর্কে জানতে দেয় নাই। কয়েকটা সরকারি দল আমার কাজগুলো দেখে অনেক খুশি হয়েছিল। তখন আমাকে তাদের দলে কাজ করার জন্য অফার করেছিল, কিন্তু আমি একেবারেই না করে দেই। তারপর তারা আমাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু আমার সার্চ সিস্টেম ব্লক করে দিয়েছিলাম। যাই হোক, এবার আমায় আরও সতর্ক থাকতে হবে। আমি যদিও মনে করেছি যে এরা আমাকে কিছু করতে পারবে না, তবুও সতর্ক থাকতে হবে। কম্পিউটারের কাছে আর কিছুক্ষণ বসে থাকলাম আর রুহির কথা চিন্তা করে হাসতে থাকলাম। বেচারি মেয়েটা আমার সিস্টেম হ্যাক করার জন্য কত কষ্টই না করেছে, কিন্তু পারছে না। এসব কিছু ভাবছি, তখনই আমার মনে পড়ে গেল বাবার কথা। পরশুই তো আমাদেরকে বাসা শিফট করতে হবে, কিন্তু এখানে তাহসিনকে ফেলে রেখে আমার যাওয়াটা পসিবল না, কারণ অনেক দিন ধরে এখানে আছি। আর তাহসিনই একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ছাড়া কোনো কিছু করতে পারবো না। আমি এক্ষুনি ওকে ফোন করে বিষয়টা জানিয়ে দিই। আর দেরি না করে তাহসিনের কাছে ফোন লাগালাম। হ্যালো তাহসিন, কোথায় আছিস তুই? এই হাদারামপোলা, এই রাতের বেলা বাড়িতে থাকবো না তো কই থাকবো? আরে এভাবে রেগে যাচ্ছিস কেন তুই? তোর কাছে তো শুধু একটু জানতে চাইলাম যে কোথায় আছিস তুই, তাতেই এমনভাবে বললি আমাকে। ওই মাহফুজ, তুই তো জানিস যে আমি সন্ধ্যার পর থেকে বাইরে থাকি না, আর যদি কোথাও ঘুরতেও যাই তখন তোকে জানিয়ে তারপর যাই। অন্যদিন তো আমাকে বলিস না যে আমি কোথায় আছি। এই তাহসিন, মাফ করবে আমাকে, আমার ভুল হয়ে গেছে। তোকে আর অযথা জিজ্ঞেস করবো না। একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছিলাম।
আমরা পরশু এই বাসা থেকে শিফট করব। কিন্তু তোকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না, তোকে আমি নিয়ে যাব। সেখানে আমি নতুন কলেজে ভর্তি হব, তুইও কি আমার সাথে যাবি? আরে সেটা আর বলতে হবে না, আমি তোদের সাথে সেখানে যাব। আর আঙ্কেল আন্টিও আহনা আমাকে ভালোবাসে, আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে তোদের সাথে। এই তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করি, সবাইকে বলি তুই আমার ভাই। সেই স্কুল জীবন শুরু থেকে দুজনে মিলে একসাথে আছি, সুখে দুঃখে একসাথে সময় কাটাই। আর তুই কিনা সন্দেহ করছিস যে আব্বু আম্মু তোকে আমাদের সাথে নিবে না? তারা জানে যে আমি তুই ছাড়া কারোর সাথেই বেড়াই না। তুই তোর বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নে, আমরা পরশু দিনই শিফট হয়ে যাব। নতুন পরিবেশ, আশা করি অনেক ভালো লাগবে। আচ্ছা মাহফুজ, তুই কোনো চিন্তা করবি না, আমার বাবা মাও না করবে না। আমি আমার সমস্ত কিছু রেডি করে রাখছি তোর সাথে যাওয়ার জন্য। আচ্ছা বাই, পরে কথা হবে। তারপর তাহসিন ফোনটা কেটে দেয়। আজকের রাতটা তাহসিনের অনেক খুশিতেই কাটবে। তাহসিনের সাথে কথা বলা শেষ করে অনেক ভালো লাগছে। নতুন জায়গায় যাব, সাথে করে বাবা মা আর বেস্ট ফ্রেন্ড যাবে। আর কি লাগবে আমার হাসি খুশি থাকার জন্য? তারপর এক দৌড়ে আব্বু আম্মুর রুমে চলে গেলাম, দেখি দুজনে বসে আছে। আসতে পারি? হ্যাঁ রে বাবা, ভেতরে আয়, বল কি বলবি। আম্মু, আমরা তো পরশু শিফট হয়ে যাচ্ছি এখানে। অনেক বছর ধরে সময় কাটিয়েছি, আর তাহসিন আমার সবচেয়ে ভালো বন্ধু। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এখানে একমাত্র ওর সাথেই থাকি, ঘোরাফেরা করি, সব কিছু ওর সাথেই করি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সাথে তাহসিনকে নিয়ে যাব। আমি জানি তোমরা ওকে খুব পছন্দ করো, নিজের ছেলের মতোই ওকে ভালোবাসো। আর আমার তো কোনো ভাই বোন নেই, তাহসিনকে আমার নিজের ভাইয়ের মতো মনে করি। তোমরা কি বলো, ওকে নিয়ে যাব? কথাগুলো বলে মাথা নিচু করে ফেললাম, জানি না তারা অনুমতি দিবে কি না। মাহফুজের কথা শুনে আর মাথা নিচু করা দেখে দুজনেই হেসে দিল। তারপর মাহফুজের বাবা মাহফুজের কাছে আসলো, মাহফুজের মাথাটা উঁচু করে ধরল। এই পাগল, তুই মাথা নিচু করে আছিস কেন? আমি কি তোকে কখনো না বলেছি? তুই তাহসিনকে রেডি হতে বল, আমরা ওর রুমের ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ বাবা। আমি তাহসিনকে খবরটা দিয়ে দেব। আমি না আজকে অনেক খুশি। তারপর নিজের রুমে চলে আসলাম, রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। তাহসিনের সাথে দেখা হতে অনেক খুশি হলাম। এই তাহসিন, আব্বু তো তোকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে, আমি তো অনেক খুশি। আরে আমার বাবা মাও আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, আমাদের যাওয়া একেবারে কনফার্ম। আচ্ছা চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আচ্ছা চল যাই। তারপর দুজনে মিলে ক্যান্টিনে চলে গেলাম। তাহসিন, তোর যা ইচ্ছা আজকে অর্ডার কর, তোর সব কিছুর বিল আমি দিয়ে দেব। আজকে ট্রিটটা আমার। আচ্ছা ঠিক আছে, দুজনের জন্যই অর্ডার দিব। আমি আজকে আমার প্রিয় খাবারগুলো অর্ডার দিব, সাথে তুইও খাবি। আচ্ছা ঠিক আছে, অর্ডার কর, আমি খাবো। তারপর তাহসিন ওর পছন্দের খাবারগুলো দিয়ে দিল। তারপর দুজনে মিলে খাবারগুলো খেয়ে নিলাম। ক্লাসের সময় হয়ে গেল, ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে প্রিন্সিপালের কাছে গেলাম। স্যার আসতে পারি? হ্যাঁ মাহফুজ, আসো। কি খবর তোমার? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো তুমি কি জন্য আসলে? স্যার আমার আর তাহসিনের টিসি নিতে হবে। আব্বু অনেক জায়গায় শিফট করবে, তাই আর এখানে আমার থাকাটা পসিবল হচ্ছে না। আমি তাহসিনকেও সাথে করে নিয়ে যাচ্ছি, তাই ওর টিসিও লাগবে। মাহফুজ, আমি তোমার টিসি দিয়ে দিচ্ছি, কিন্তু এই কলেজের সেরা ছাত্র হলে তুমি। আর তাহসিনও অনেক ভালো ছাত্র, তোমাদের জন্যই আমাদের এই কলেজে অনেক সম্মান পেয়েছে। তোমার জন্য শুভকামনা। যেখানে থাকবে নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে। এই নাও, 2টা ফর্ম দিলাম, এখানে সাইন করে নাও, বাকিটা আমি দেখে নেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তারপর দুজনে মিলে ফর্মটা পূরণ করে দিলাম। স্যারের রুম থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সব কিছু গুছিয়ে নিতে হবে, কালকে আবার শিফট করতে হবে। তাহসিনও বাসায় চলে গেল। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কম্পিউটার অন করলাম। তারপর দেখি বেশ কয়েকটা মেসেজ আসছে। মেসেজ অন করতেই তো চোখ কপালে উঠে গেল। রুহি আমাকে মেসেজ দিয়েছে। আমার নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। মেয়েটা আবার কি হলো যে আমাকে মেসেজ করলো? আমার তো কোনো ক্ষতি করতে পারবে না, আর আমার সাথে বলে কথাও বলবে না, তাহলে মেসেজ দিল কেন? আচ্ছা মেসেজটা অন করে দেখা যাক আমাকে কি বললো। আর দেরি না করে মেসেজটা অন করলাম। দেখি একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা অন করতেই কম্পিউটার কালো হয়ে গেল। কিছুই মাথায় ঢুকলো না যে কি হচ্ছে এসব। 5 সেকেন্ড পরেই আমার ধারণা ভুল হলো।
আসলে ভিডিওটার প্রথমে 5 সেকেন্ড কোনো সিনই নাই, আর ভিডিওটা ফিল স্ক্রিনে প্লে হওয়ার কারণে এমন হয়েছে। তারপর ভিডিওটা প্লে হওয়া শুরু করলো, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, সমস্ত শরীর কালো করে রাখা হয়েছে। ভিডিওটা শুরু হতেই মেয়েটা বলা শুরু করলো, এই যে ছেলে, তোমার নাম আমি এখনো জানি না, কিন্তু তোমার কাজগুলো দেখে আমার খুব অবাক লাগছে। তোমার কম্পিউটার সিস্টেমটা এত টাইট সিকিউরিটি করে রাখলাম, তারপরও তুমি সেটা আনলক করে ফেললে। কাজটা তুমি করেছো নাকি তোমার কোনো কাছের কেউ করেছে জানি না। এই লকটা শুধুমাত্র একজন ডার্ক ওয়েবের প্রো হ্যাকার খুলতে পারে, কিন্তু তুমি কিভাবে সেটা খুললে আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কাজগুলো দেখেও অবাক হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমার বেশি দিন অপেক্ষা করা লাগবে না, আমাদের হাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে তুমি। কথাটা শেষ হতে ভিডিওটা শেষ হয়ে গেল। আমিও মনে মনে হাসতে থাকলাম, বেচারি পাগল মেয়েটা আমাকে ওয়ার্নিং ভিডিও দিয়েছে। কিন্তু রুহি আর ওর প্রাইভেট কোম্পানি তো বুঝতে পারছে না যে ওরা ওদের বসের সাথে পাঙ্গা লড়ছে। আমি যে কি পরিমাণ খতরনাক হতে পারি সেটা পরে বোঝাবো। আমার ভালো রূপ দেখাচ্ছি এতদিন ধরে, কিন্তু আমার খারাপ রূপটাও তোদের বাকি আছে দেখা। তোমাদের পুরো প্ল্যান কীভাবে ব্যস্ত দিই সেটাই তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে তখন। এই মাহফুজ, ঘুম থেকে উঠেছিস নাকি? হঠাৎ করে আম্মুর ডাক দিল। হ্যাঁ আম্মু, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, আর আমার সব কিছু গুছানো শেষ। তুমি খাবার রেডি করো। তারপর কম্পিউটার অফ করে দিয়ে তাসিনকে ফোন করলাম। কে, তুই কি রেডি হয়েছিস? হ্যাঁ রে, আমি রেডি হয়ে গেছি, আর তোর বাসার প্রায় পৌঁছে গেছি, আর 2 মিনিট লাগবে। ও, তাহলে তো খুব ভালো কথা। তুই তাড়াতাড়ি আয়, আমি তোর সাথে খাবার খাবো। তাসিনের কলটা কেটে দিয়ে রুম থেকে বের হলাম। বাসায় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে নতুন বাসায়। আমরা সবাই মিলে একটু পরে রওনা দেব। তাসিনও চলে আসলো একটু পরে। দুজনে মিলে একসাথে খেয়ে নিলাম, তারপর নিজের কম্পিউটার গুছিয়ে নিয়ে সবাই মিলে রওনা দিলাম। পুরো রাস্তা মাহফুজ আর তাহসিন মিলে গল্প করতে করতে গেল। দুজনে অনেক খুশি। মাহফুজের বাবা মাও দুজনের কাণ্ড দেখি অনেক খুশি হলো, কারণ তাহসিনকে তারা অনেক বিশ্বাস করে, মাহফুজের সাথে সব সময় থাকে। মাহফুজ আর তাহসিন একসাথেই সবকিছু করে। দুপুরের দিকে সবাই মিলে নতুন বাসায় এসে পৌঁছালো। মাহফুজ নিজের রুমটা বেছে নিয়ে প্রথমে কম্পিউটারটা ঠিক করে সেট আপ করে নিল, কারণ এখন একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছে। একটা ভালো সুযোগও মাহফুজ মিস করতে চাচ্ছে না। তাহসিনও যতটুকু পারল মাহফুজকে সাহায্য করলো। পরে হোটেল থেকে খাবার এনে সবাই খেয়ে নিল। পুরো 2 দিন লেগে গেল বাসা ঠিক করতে। সকালবেলায় মাহফুজ আর তাহসিন দুজনেই তৈরি হয়ে নিল, কারণ এখানে নতুন কলেজে অ্যাডমিশন নিতে হবে। দুজনেই সকালের খাবার শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। একটু পরেই দুজনেই কলেজে পৌঁছে গেল। মাহফুজ সরাসরি প্রিন্সিপালের রুমে চলে গেল। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, ভিতরে আসো। কিন্তু তোমাদেরকে তো আমি চিনতে পারলাম না, কিছু বলবে? স্যার, আসলে আমরা এই কলেজে নতুন ভর্তি হব। বাসা চেঞ্জ করেছি 2 দিন হলো, তাই আগের কলেজে পড়া চালু রাখা পসিবল হচ্ছে না। আপনার কলেজে আসছি অ্যাডমিশনের জন্য। ও, তাই বলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনকে আমি আমাদের কলেজে নিয়ে নিচ্ছি। এই যে নাও, 2টা ফর্ম দিলাম, এগুলো পূরণ করে দাও, তাহলে অ্যাডমিশন হয়ে যাবে তোমাদের। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কাছ থেকে 2টা ফর্ম নিয়ে পূরণ করে দিলাম। তারপর আর কোনো কাজ করলাম না। সেদিনের মতো বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে কম্পিউটার নিয়ে বসলাম। নেট অন করতেই পরপর সাজিদের কয়েকটা মেসেজ চলে আসলো। তখনই সাজিদকে ভয়েস কল করলাম। হ্যাঁ মাহফুজ, বল কি অবস্থা তোর? এই তো অনেক ভালো আছি, তো তোর কি অবস্থা? হ্যাঁ, আমার আবার কি অবস্থা হবে, তুই তো আমাকে ভুলেই গেছিস। তোকে মেসেজ করলাম, তারপর আমাকে কল করি। এই কয়দিন তো একবারও আমার খোঁজ করিস না যে আমি কেমন আছি, কি করছি। সরি রে ভাই, আসলে আমি এই কয়টা দিনই অনেক ব্যস্ত সময় পার করলাম। বাসা চেঞ্জ করছি রে সাজিদ। আর যে এক জায়গা থেকে অন্য কোথাও শিফট করে শুধুমাত্র সেই বুঝে যে বাসা চেঞ্জ করতে কেমন প্যারা লাগে। আচ্ছা ঠিক আছে, যা রগ জমেছিল সেগুলো ঝেড়ে ফেলে দিলাম। তো বল কি করিস এখন? আরে আমি তো তোর সাথে কথা বলছি, কিন্তু তুই আমাকে মেসেজ দিয়েছিস। কোনো জরুরি দরকার না হলে গো আর এতগুলি মেসেজ দিস না। ও হ্যাঁ রে, কথা বলতে ফোন দিয়েছিলাম, তোর সাথে কথা বলতে গিয়ে ভুলেই গিয়েছিলাম। এই রুহি মেয়েটা তো আমাদের দুজনের আইডি হ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখলাম সেই গ্রুপটার কাছে আমাদের আইডি দিয়েছে যাতে ওরা হ্যাক করতে পারে। হ্যাঁ, সেটা আমিও জানি। 2 দিন আগেই সেটা জানতে পেরেছি। সেই মেয়েটা আমার কাছে একটা ভিডিও পাঠিয়ে সতর্ক করে দিয়েছে। মেয়েটার কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে।
হাসি পাচ্ছে। বাট যাই হোক, তো তুই কিন্তু সাবধানে থাকিস। আরেকটা গরম খবর হলো, ওরা যে ব্যক্তিটাকে মারার জন্য প্ল্যান করেছে সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী। খবর নিয়ে জানতে পারছি এই প্রাইভেট সংস্থার প্রধান ছিল প্রধানমন্ত্রীর কাছের লোক। যত প্রকার সিকিউরিটির বিষয়ে কাজ ছিল সেই করতো, কিন্তু কোনো একটা কারণে তাকে সরকার বের করে দেয়। ওখানে তার কেরিয়ারের অবনতি ঘটে। তারপর থেকে লোকটা সরকারের পিছনে লেগে আছে। উদ্দেশ্য সে সরকারকে হত্যা করে দেশটাকে নিজের হাতে নিয়ে নেবে। সাজিদের কথা শুনে পুরো আকাশ ভেঙে পড়লো আমার মাথার ওপরে। কি বলছে সাজিদ? এই সাজিদ, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? দেশের সরকারকে মেরে ফেললে দেশ চালাবে কে? আরে তোকে যে কথাগুলো বললাম তার সবই সত্যি, কিন্তু এতে আমার তো কিছু করার নাই। তুই তো আমার একটা কথাও শুনবি না। আমি তো পুরোপুরিভাবে এনএসআই এর কাজ করি সবসময়, কিন্তু তুই সব দিকটা একেবারে সামলাস। তবে তুই যদি কৌশল করে ওদের প্ল্যানটা নষ্ট করে দিস তাহলে আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, আমি বিষয়টা আরও ভালোভাবে খতিয়ে দেখব। সাজিদ, এখন ফোনটা রাখি, পড়াশোনা করতে হবে। সাজিদের থেকে বিদায় নিয়ে কম্পিউটার অফ করে দিলাম, কিন্তু মাথায় সাজিদের একটা কথা বাঁচতে লাগলো। সংস্থাটি প্রধানমন্ত্রীকে মারার জন্য প্ল্যান করছে। অবশ্য সংস্থা বললে ভুল হবে, বলতে গেলে সংস্থাটির প্রধান এই কাজটা করতে চাচ্ছেন। আচ্ছা, আমিও দেখব কিভাবে তারা কাজটা করতে পারে। সময় মতো দেশের সিকিউরিটি সার্ভারের সিক্রেট মেসেজ দিয়ে দিলে প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে পারবে। এসব ভাবতে ভাবতে মাথাটা যেন বার হয়ে যাচ্ছে। না, আর এসব নিয়ে এখন ভাবা যাবে না। তাসিনকে দেখলাম বই নিয়ে বসে আছে, তারপর আমিও একই বই নিয়ে ওর পাশে গিয়ে বসলাম। কিরে মাহফুজ, এত সময় ধরে কি কথা বললি আসলি? আমি তো তোদের কোনো কথাই বুঝতে পারলাম না। কে কাকে মারবে আর তুই কি করবি? আরে সেসব কিছু না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপর তাসিনের কাছে সব কিছু বললাম, না হলে বেচারা চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে। আরে ভাই, তুই এত বড় কাজ করিস আর আমি জানি না? তোর তো তাহলে জীবনের ঝুঁকি আছে। এই সংস্থাগুলো খুবই খারাপ। যদি তোর কোনো অঘটন ঘটিয়ে দেয়, তোর কথা শুনে তো আমার খুব ভয় করছে রে। এই একটা কারণেই তোর কাছে আমি কিছু বলি না। আরে ও তো ভয় করলে বেঁচে থাকবে কিভাবে? আর আমি এই কাজ আজকে থেকে করছি না, বুঝলি? এই পর্যন্ত নিজেকে আড়ালে রেখে অনেকগুলো দেশের সার্ভারকে হ্যাক হওয়া থেকে বাঁচিয়েছি। আমার লোকেশন পর্যন্ত ওদেরকে জানার সুযোগ দেই নাই। আচ্ছা, এখন এসব কথা রাখ। আমার সাথে থাকলে আস্তে আস্তে সব কিছু বুঝে যাবি। এখন পড়াশোনাতে মনোযোগ দে। তারপর দুজন মিলে পড়াশোনাতে অনেক মনোযোগ দেয়, কারণ ভালো একটা রেজাল্ট করতে হবে। মাহফুজ যত কিছুই করুক না কেন, লেখাপড়াতে অনেক ভালো সব সময়, সেজন্য মাহফুজকে বাধা দেয় না। দুজনে মিলে লেখাপড়া শেষ করে খেতে চলে যায়। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে, কারণ সকালে উঠে কলেজে চলে যেতে হবে। সকালবেলায় মাহফুজ উঠে পড়ে, তারপর রুজু করে নামাজটা পড়ে নেয়। কিন্তু তাহসিন এখনো ঘুমিয়ে আছে। মাহফুজের এটা দেখে রাগ হয়ে যায়। এই তাসিন, ঘুম থেকে উঠে নামাজ পড়ে নে, নামাজের সময় তো চলে যাচ্ছে। না, আর একটু পরে খাবো, তারপর নামাজ পড়বো। ওরে ফাজিলটা, বলি কি, আর একটু পরে উঠলে সূর্যমামা তো তোমার জন্য না উঠে বসে থাকবে। তাসিনকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম। তারপর তাসিন নামাজটা আদায় করে নিল। কলেজের সময় হয়ে গেল, দুজনে নাস্তা করে রওনা দিলাম। বাসা থেকে কলেজ একদম কাছে, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই দুজন গল্প করতে করতে চলে গেল। কলেজে ঢুকলে প্রথমে নিজেদের ক্লাসটা বের করে নিল, তারপর ক্যাম্পাসে এসে বসে কিছুক্ষণ গল্প করলো। হঠাৎ করেই মাহফুজের চোখ পড়ল একটা মেয়ের দিকে। মেয়েটা দূরে বসে ল্যাপটপে কাজ করছে। মেয়েটাকে দেখে মাহফুজ অবাক চোখে তাকিয়ে আছে। কোনো মানুষের চেহারা এত সুন্দর হয়? মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে দেখলাম। মেয়েটার দিকে তাকাতেই ছোট্ট করে একটা কাশ খেয়ে গেলাম। এত সুন্দর চেহারার মেয়ে আগে কখনো দেখি নাই। কিরে মাহফুজ, এভাবে তাকিয়ে কি দেখিস? আমার সাথে বসলি গল্প করতে, কিন্তু হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলি কেন? আরে ভাই, সামনে তাকিয়ে দেখ, এরকম সুন্দর মেয়ে আগে কখনো দেখি নাই। আমার জীবনে এই মেয়েটাকে চাই। ওই কিরে, তোর মাথায় আবার কিসের ভূত চাপলো? ওই মেয়েটাকে আমি তো 2 দিন আগেই দেখেছি, যখন আমরা কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। সেদিন ওকে কলেজে দেখেছিলাম। মেয়েটা আমাদের কলেজে পড়ে, আমরা এই কলেজে নতুন আসলাম। কাউকে চিনি না, জানি না আমাদের সিনিয়র নাকি জুনিয়র সেটাও জানি না। আর হুট করেই বলে বসলি যে ওই মেয়েটাকেই তোর চাই। আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আমার এই মেয়েটাকে চাই। আগে ক্লাসের সবার সাথে পরিচিত হয়ে নিই, তারপর মেয়েটার সম্পর্কে জানা যাবে। আচ্ছা ক্লাসে চল।
তাসিনকে নিয়ে ক্লাসে চলে গেলাম। একটু পরই ক্লাসের স্যার চলে আসলো। আর অবাক করা বিষয় হলো স্যারের সাথে সেই মেয়েটাও প্রবেশ করলো। আমি তো অনেক খুশি যে মেয়েটা আমাদের সাথে সেম ইয়ারে পড়ে। স্যার ক্লাস নেওয়া শুরু করলো। আজকে তোমাদের ক্লাস নেওয়ার আগে দুইটা ছেলে পরিচয় করিয়ে দেব। আমাদের কলেজে 2 দিন আগে ভর্তি হয়েছে, মাহফুজ মাহমুদ আর তাহসিন। সামনে চলে আসো। স্যারের কথা মতো সামনে চলে গেলাম। এই হলো মাহফুজ, তোমাদের নতুন ক্লাসমেট। অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এই কলেজ এসেছে। মাহফুজের রেজাল্ট আমরা দেখেছি, সাথে তাহসিনেরটাও দেখেছি। দুজনে খুব ভালো ছাত্র আর কৃতিত্বের সাথে পাস করে সাথে আমাদের কলেজের জন্য এইটা গর্বের বিষয় যে এই দুজনের মতো স্টুডেন্টকে আমরা পেয়েছি। পরিচয় পর্ব শেষ করে বেঞ্চে গিয়ে বসলাম। স্যার ক্লাস নেওয়া শুরু করলো। মনোযোগ দিয়ে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাইরে চলে আসলাম। তখনই একটা ছেলে আমাদের কাছে আসলো। হাই, আমি সাফি। হাই, আমি মাহফুজ। তো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। তো আমাদের কলেজে তুমি নতুন, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, অবশ্যই হতে পারেন। আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। হ্যাঁ, আমরা ফ্রেন্ড। তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো দুজনে সেম ক্লাসে পড়ি, তাহলে আপনি করে বলার মানেটা কি? এখন থেকে তোমার মুখে যেন আর আপনি ডাক না শুনি। বন্ধুদের মধ্যে সবসময় তুই করে কথা চলে, তাই এখন থেকে আমরা তুই করেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই করেই কথা বলবো। আচ্ছা সাফি, তোকে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দে। তারপর তাসিনকে সামনে আনলাম। সাফি, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড তাসিন। আমরা অনেক ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি। ওকে ছাড়া আমার একটা দিনও ভালোভাবে কাটে না। ওহ, তাই বলো। আচ্ছা মাহফুজ, তোর বাসাটা কোথায় রে? আমার বাসা এই তো মাত্র 5 মিনিটের রাস্তা এখান থেকে হেঁটে গেলে। ওই বড় মাঠের সাথে লাগানো বাসাটা। আর তোর বাসাটা? আমার বাসা হলো সিনেমা হলের পাশে। সাফির সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। ছেলেটা খুব মিশুক প্রকৃতির, সবার সাথে খুব অল্প সময়ে ভালো বন্ধুত্ব করে ফেলতে পারে। যাই হোক, আর কয়টা ক্লাস করে বাসায় চলে আসলাম। ক্লাসগুলো করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এমনটা কেন হলো বুঝতে পারছি না। থাক, আর এসব নিয়ে মাথা কাটিয়ে লাভ নাই। নতুন জায়গায় আসার কারণে মনে হয় এসব হয়েছে। রাতে সাজিদকে মেসেজ দিলাম, সাথে সাথে রিপ্লাই দিল। কেমন আছিস তুই? অনেক ভালো আছি রে, তবে একটা মেয়ের উপর ক্রাশ খাইছি। এই প্রথম তোর বাড়িটা কোনো মেয়েকে মন দিয়ে ফেলেছে। সবসময় শুধু ওর কথাই মনে হয়, মন থেকে যেন ওকে কোনোভাবেই সরাতে পারছি না। আরে ভাই, এটা তো খুব খুশির কথা যে ছেলে এতগুলো মেয়ের আইডি নষ্ট করে দিল, সুন্দরী মেয়েদেরকে অনলাইনে পাত্তা পর্যন্ত দিল না, সেই ছেলে নাকি ক্রাশ খাইছে। আমার নায়কের মতো বন্ধু যে মেয়েটাকে ভালোবাসবে তার লাইফ তো পুরাই ধন্য। আরে ভাই, মেয়েটা কি তো প্রপোজাল গ্রহণ করেছে? দূর শালা, মেয়েটাকে দেখি ক্রাশ খাইছি, শুধু ওর সাথে কথাও বলতে পারে নাই। মেয়েটা কে আর কোথায় থাকে সেটাও জানি না, তবে আমাদের সাথে সেম ইয়ারে পড়ে। মেয়েটার জন্য একদম পড়ি। তবে হ্যাঁ, কারোর সাথে কথা বলতে দেখলাম না, একদম চুপচাপ দেখলাম সব সময়। আর তুই কত কিছু আগে থেকে বলে ফেললি। আরে ভাই, তোকে আমি খুব ভালো করেই জানি, আমাদের পরিচয় একেবারে কম দিনের না। আমি এটুকু সিওরিটি দিয়ে বলতে পারি ওই মেয়েটাই আমার ভবিষ্যৎ ভাবি হবে। তুই দেখে নিস। যাক, এসব কথা এখন বাদ দে। রুহি মেয়েটার খোঁজ পেলি কি? না, ওর সাথে আর কথা হয়নি আমার। আজকে ওদের কনভারসনগুলো হ্যাক করে দেখে কিছু জানতে পারে কি না, তারপর যথাযথ ব্যবস্থা নেব। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। এখন তো আবার পড়তে বসবি। কিন্তু আজকে একটা জিনিস অনেক মিস করতেছিলাম। আমাদের দুজনের তো অনলাইনে অনেক দিনের পরিচয় হলো, কিন্তু সামনাসামনি কখনো দেখা করতে পারি নাই। কবে যে দেখা হবে সেই দিনটার জন্য অপেক্ষায় আছি। আরে দেখা হবে না কেন? দেশটাকে আগে হায়নাদের হাত থেকে রক্ষা করে নিই, তারপর দুজনে দেখা হবে খুব ভালো একটা সময়ে। তবে তুই যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাস, আমি তোর ওই উপকারের কখনো ভুলবো না। আচ্ছা, এখন আর কথা বলবো না, ক্লাসের পড়াগুলো শেষ করতে হবে রে। তারপর সাজিদের কলটা কেটে দিয়ে কম্পিউটার অফ করে দিলাম। এই যে মিস্টার, এখন পড়তে আসেন। অনেক সময় ধরে তো কম্পিউটারের সাথে বক বক করতে আসেন, এবার কি পড়াশোনাতে মনোযোগ দেওয়া যাবে? মহামান্য জজ সাহেব, আপনার আদেশ যথার্থ। হ্যাঁ, পড়তে বসে যাবে, কিন্তু পড়তেই তো মন বসে না, শুধু ওই মেয়েটা চোখের সামনেই বাসছে। কি যে হলো আমার বুঝতে পারছি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোর কিছু হয়েছে, তোর হ্যালো ভূতে ধরেছে, তাই এমন হচ্ছে। এখন ভালো ছেলের মতো বইটা নিয়ে পড়তে বসে যাও, না হলে কিন্তু আঙ্কেল আন্টির কাছে সব কিছু বলে দিব।
এই যে ব্ল্যাকমেল করা শুরু করে দিলেও তুই বন্ধু নাকি শত্রু আমি মাঝে মাঝে বুঝতে পারি না। সবসময় শুধু বাবা মায়ের ভয় দেখাস। এই জেনে আমি বই নিয়ে পড়তে বসলাম। তারপর দুজনে মিলে পড়া শেষ করে খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই দেখি সেই মেয়েটা একটা কোণায় বসে আছে। আমি আর অন্যদিকে মনোযোগ দিতে পারলাম না। আজকে যেভাবেই হোক মেয়েটার সাথে কথা বলতেই হবে। আমি আস্তে আস্তে মেয়েটার কাছে চলে গেলাম, কিন্তু অন্যদিকে মুখ করে বসে ল্যাপটপে কাজ করছে। মেয়েটার কাছে যাব তখনই সাফি চলে আসলো। কিরে মাহফুজ, এখানে কি করিস আর কখন আসলি? এই তো একটু আগেই আসলাম। আচ্ছা তুই কি এই মেয়েটাকে চিনিস? আর মেয়েটার নামটাই জানি না আমি। ও, তুই নওসিনের কথা বলছিস? মেয়েটা তো আমাদের সাথে সেম ইয়ারে পড়ে। তবে একটা কথা হলো, মেয়েটা এই পর্যন্ত একটা বন্ধুও করে নাই। সবসময় এভাবেই চুপচাপ বসে ল্যাপটপে কাজ করে, আর আমাদের কলেজে সবসময় পরীক্ষায় টপ আপ করে। মেয়েটার কাছে শুধু পড়ায় বিষয়ে জানতে চাইলে কথা বলে, তাছাড়া বাড়তি একটা কথাও বলে না। মেয়েটার নাম নৌসেন। বাহ, খুব সুন্দর নাম তো। আমি তো দূর থেকে ওর ওপর ক্রাশ খাইছি। দূর থেকে অতটা ভালো করে দেখতে পারি নাই, তবে দূর থেকে যেরকম সৌন্দর্য দেখতে তাতেই তো মনের মধ্যে গেঁথে গেছে। জানি না কাছ থেকে দেখলে আমার অবস্থা কি হবে। আমি এখনই ওর কাছে যাব আর আমার ভালোবাসায় ওকে সিক্ত করে নেব। আরে এটাতে কোনো লাভ নেই, মেয়েটা তোর সাথে কথা বলবে না। আমিও ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু পারি নাই। আমি আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহফুজের কথা শুনেই ঘুরে তাকালো। হ্যাঁ, কিছু বলবেন? মেয়েটাকে দেখি তো অজ্ঞান হয়ে যাওয়ার পালা। এটা আমি কাকে দেখছি? এত থেকে আমার ধারণা থেকেও বেশি সুন্দরী। আমার সামনে যেন একটা পরীকে দেখতে পাচ্ছি। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে তাকলাম। মেয়েটার দিকে তাকালে আমি দুনিয়াদারি সব কিছু ভুলে যাচ্ছি, অন্য একটা জগতে হারিয়ে যাচ্ছি। মেয়েটা মাহফুজের দিকে তাকিয়ে অবাক হয়। কি কারণে ডাকলো কিছুই বুঝতে পারছে না। মাহফুজ একভাবে তার দিকে তাকিয়ে আছে। এই যে, আপনি কি আমাকে কিছু বলবেন? মেয়েটার কথা শুনে চমকে উঠলাম, কারণ এত সময় নিজের ভিতরে ছিলাম না, অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। ও সরি, আপনার সাথে একটু কথা বলার জন্য ডেকেছিলাম। তারপর আর মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। মেয়েটার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। সরি, আমি দুঃখিত। আমি চাইলে এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমার এখন কিছু পড়াশোনা করতে হবে, তাই চাইলে আপনার সাথে এখন কথা বলতে পারবো না। তবে যদি কোনো পড়াশোনার বিষয় থাকে তবে বসতে পারেন। না, আমি এমনই মনে করলাম তোমার সাথে গল্প করব, কিন্তু তুমি যেহেতু ব্যস্ত আছো তাই আর এমন কথা বলবো না। তুমি পড়াশোনা করো। কথাটা বলতে দেরি মেয়েটা ল্যাপটপে কাজ করতে শুরু করে দিল। আমি মেয়েটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছি। এদিকে তাহসিন মাহফুজের কাণ্ড দেখে অবাক না হয়ে পারল না। কারি মাহফুজের অনেকবার ডেকেছে, কিন্তু তারপরেই মাহফুজ কোনো সাড়া দেয়নি। তাই এবার মাহফুজের কাছে গিয়ে জোর করে দূরে নিয়ে আসলো। কিরে মাহফুজ, তোর আবার কি হলো? সে কখন থেকে তোকে ডেকে চলেছি, কিন্তু তোর কোনো সারা শব্দে পাচ্ছি না। কি এমন হলো তোর? ওই মেয়েটাকে দেখে তোর তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আরে তোদের বাবিকে পেয়ে গেছি, ওই মেয়েটাকে তোদের বাবি বানাবো। তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে পাগল হই না, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। যে মেয়েটা পাত্তাই দিল না তাকেই বলে কিনা বউ বানাবে। এই তোর একটু কষ্ট করে মুখটা বন্ধ করতো। কী করে মেয়েটাকে নিজের করে নিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা এখন চল ক্লাসে যাই। তারপর সবাইকে নিয়ে ক্লাসে চলে গেলাম। সাফি অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাছের বন্ধু হয়ে গেল। ক্লাসগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবারটা শেষ করে তাসিন তো আজকে মনে হলো রাক্ষস হয়ে গেছে। আম্মুকে বললাম যে তাসিনকে কম খেতে দিতে, কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টোটা ঘটলো। আমাকে রাগানোর জন্য তাসিন খুব আদর করে খাইয়ে দিল তাসিনকে, কিন্তু আমার আর কি করার, মনে হলো আমি এই পরিবারের কোনো সন্তানই না। পরে তাসিন আমার অবস্থা দেখে আম্মুকে বললো আমাকে খাইয়ে দিতে। সত্যি আজকের খাবারটা খুব মজা করে খেয়েছি, আর আম্মু আমার ফেভারিট খাবার রান্না করেছিল। যাই হোক, খাবার শেষ করে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে কম্পিউটারটা অন করলাম, সঙ্গে সঙ্গে সাজিদ আমাকে কল দিল। হ্যাঁ সাজিদ বল, কি অবস্থা? দোস্ত, অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে। ওই রুহির টিমটা সরকারকে মেরে ফেলার সমস্ত রকম প্ল্যান বানিয়ে ফেলেছে। তুই যদি গভর্নমেন্টকে এই বিষয়টা জানিয়ে না দিস তাহলে আমাদের দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। বলিস কি তুই? আমি সব রকমের খবর নিয়ে দিয়েছি, আর আমি পুরোপুরিভাবে নিশ্চিত হয়েই তোকে ফোন দিয়েছি। তুই আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলি, আমি সেটা সুন্দরভাবেই করে দিয়েছি। কিন্তু এখন যদি তুই কোনো পদক্ষেপ না নিস তাহলে বড় কিছু হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি।
এই পর্যন্ত আমাদের দেশের কোনো ক্ষতি আমি হতে দেই নাই, আর এবারও কোনো ক্ষতি হতে দিব না। আমি আমাদের দেশের সিকিউরিটি সার্ভারের মেসেজ করে বিষয়টা সবাইকে নিশ্চিত করে দেব, যাতে সরকার সময় মতো সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। আচ্ছা, তুই এখন ফোনটা রাখ, আমি আজকে রাতেই সমস্ত কিছুর ব্যবস্থা করব। সাজিদের সাথে কথা বলা শেষ করে পড়াশোনায় মনোযোগ দিলাম, আর সাজিদের কথা মতো কাজটা রাতেই সেরে ফেলবো। রাতের দিকে খাওয়া দাওয়া শেষ করে বিষয়টা নিয়ে বসলাম। বিষয়টা একটু ঘেঁটে দেখলাম, আসলে অনেক বড় ষড়যন্ত্র করছে এরা। তারপর রোহিতের সব ফাইলগুলো কপি করে নিয়ে হত্যা করার বিষয়টা বের করে আলাদা ফিল তৈরি করলাম। এবার আমাদের দেশের সিকিউরিটি সার্ভারের প্যানেলে গিয়ে মেসেজ দিলাম, হ্যালো গাইস। হ্যালো, আপনি কে বলছেন? আপনার পরিচয় কি? আমাদের প্যানেল তো বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না, আপনি কি করে ঢুকলেন? আমি কেমন করে ঢুকলাম সেটা জানার কোনো প্রয়োজন নাই। আমি একটা ফাইল আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আমাদের সরকারকে একটা প্রাইভেট সংস্থা মেরে ফেলার প্ল্যান তৈরি করেছে, তাদের সেইগুলোর ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। যত দ্রুত সম্ভব এটা সরকারকে জানিয়ে জরুরি পদক্ষেপ নিন। আপনাকে তো আমরা চিনি না, আপনি যে আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছেন তার প্রমাণ কি? কথা বলতে যাব তখনই দেখি প্যানেলের লোকেরা আমার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। এই যে ভাই, আমার লোকেশন ট্র্যাক করার ফালতু চেষ্টা করছেন আপনারা। আমাকে খুঁজে পাওয়া অত সহজ নয়। আপনাদেরকে যা বলছি তাই করুন। একজন দেশের নাগরিক হয়ে আমার কর্তব্য করলাম, এবার আপনারা বাকি কাজ করুন। আর কোনো সাহায্য লাগলে আমাকে মেসেজ করবেন, কিন্তু আমার খোঁজ পাবেন না। তারপর ফাইলটা পাঠিয়ে দিয়ে প্যানেল থেকে বেরিয়ে আসলাম। এখন শুধু সকালের জন্য অপেক্ষা করব, দেখি সরকারের লোকেরা কি করতে পারে। না হলে আমাকেই সমস্ত কাজ করতে হবে। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কম্পিউটার অন করলাম, তারপর ইউটিউবে ঢুকলাম। হঠাৎ একটা ভিডিওর দিকে চোখ পড়লেই চোখ ছানাবড় হয়ে গেল। এটা আমি কি দেখছি? ভিডিওটা তো দেখে মনে হচ্ছে বড় কোনো কিছু হ্যাক হয়ে গেছে। তাড়াতাড়ি ভিডিওটা প্লে করলাম। আজকের সব থেকে বড় খবর হলো আমাদের দেশের অন্যতম হ্যাকার গ্রুপ হ্যাকার কিংস গ্রুপটা হ্যাক হয়ে গেছে। কে বা কারা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি, কারণ তারা হ্যাক করার সময় নিজেদের পুরো পরিচয় গোপন করে রাখছিল। এখনও তাদের পরিচয় গোপন আছে, কিন্তু একটা মেয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও একটা চ্যানেলে দিয়েছে। মেয়েটার ভিডিওটা দেখে নিন। আজকে এই বড় গ্রুপটা হ্যাক করে অনেক ভালো লাগছে, কারণ এরা একটা অনৈতিক কাজ শুরু করেছিল। আমি শুধুমাত্র তাদেরকে আক্রমণ করি যারা খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয়। তবে এই কাজটা করার পেছনেও আমার একটা মেসেজ আছে, আর সেটা হলো আমি হ্যাকার জগতের সব থেকে বড় খাতারনাথ বিল্লা ভাউকে তালাশ করছি। আমি তার সাথে কথা বলতে চাই, কারণ আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে নিয়েছে, যার জন্য আমার এখন অনেক সমস্যা হচ্ছে। আর হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম হ্যাকার গার্ল। বর্তমানে নেট দুনিয়া সব কিছু শেষ করে দিতে পারবো। তাই বিল্লা ভাউকে বলছি আমার সাথে যোগাযোগ করুন। আমি আমার একটা কোডিং দিচ্ছি 54WX। এটা একমাত্র বিল্লা ভাউ বুঝতে পারবে। আমার সাথে আপনি খুব তাড়াতাড়ি দেখা করুন, না হলে আমি হ্যাকার গ্রুপগুলো হ্যাক করতে থাকবো। এই বলে লাইফটা কেটে দিল। মেয়েটা লাইভ কেটে দিল, কিন্তু ওর হাত ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তবে মেয়েটার হাতের উপরে একটা কাটা চিহ্ন দেখতে পেয়েছি, আর এই চিহ্নটা আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি মনে পড়েছে। এরকমই চিহ্ন তো আমি রুহির হাতে দেখেছি। দূর, সব কিছু গুলিয়ে যাচ্ছে, মাথায় তো আমার কিছুই ঢুকছে না। এই মেয়েটা চাইছেটা কি, আর কেনই বা বিল্লা ভাউয়ের সাথে কথা বলতে যাচ্ছে? না, মাথার মধ্যে সব কিছু ঝড় পাকিয়ে যাচ্ছে। যাক, যা দেখার দেখে নিয়েছি। তারপর সরকারি সিকিউরিটি প্যানেলে গিয়ে মেসেজ দিলাম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই তো সবাই ভালো আছি আমরা। তবে আপনাকে অনেক ধন্যবাদ সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনার জন্যই আমরা আজ সরকারকে রক্ষা করতে সক্ষম হয়েছি। আর আজকে তো ইউটিউবে একটা ভিডিও পাবলিশ হয়েছে, সেটা তো আপনার অজানা থাকার কথা নয়। ওটা থেকেই স্পষ্ট যে ওদের খারাপ পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েটা যে নেট জগতের কিং বিল্লা ভাইকে কেন খুঁজছে সেটাই আমি বুঝতে পারছি না। বিল্লা ভাই তো আজ পর্যন্ত যত খারাপ কাজ আছে সেগুলোর বিরুদ্ধে অবস্থান করেছে। তবে মেয়েটা বলেছে তাদের নাকি একটি পরিকল্পনা বিল্লা ভাই নষ্ট করে দিয়েছে, তাই তার উপর রেগে আছে। হ্যাঁ, সেটা ঠিক হতে পারে, তবে এই ষড়যন্ত্রের যে মূল হোতা তাকে ধরতে সক্ষম হয় নাই। তবে আশা করছি যে অল্প সময়ের মধ্যেই ধরে ফেলতে পারবো। হ্যাঁ, সেটাই যেন হয়। তবে আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আপনার নামটা কি আমরা জানতে পারি? এখন আমার পরিচয় দেওয়ার মতো সময় আসে নাই, সময় হলে এমনিতেই জানতে পারবেন। আমি গোপনের থেকে এই মুহূর্তে দেশের জন্য সেবা করতে চাই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। তারপর সিকিউরিটি প্যানেল থেকে বের হয়ে আসলাম। এদিকে পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, পেটে একটু হাত দিয়ে বসে থাকলাম, আর তখনই তাসিন আসলো। কিরে দেশের সেবক, তোর কি দেশ রক্ষার কাজ শেষ হলো?
হেরে কাজ শেষ হয়েছে। একটা বাজে সংস্থাকে মাটির সাথে ধুয়ে দিয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিল। কবে কোথায় আক্রমণ করবে সেটার কনভারসেশনগুলো আমি সরকারের লোকদেরকে দিয়ে দিয়েছিলাম, যার কারণে তারা যথাসময়ে ব্যবস্থা নিতে পেরেছে। আরে সব কথা তো বুঝলাম, আমি তো আর এসব কাজ করতে মানা করছি না, তবে নিজের শরীরের দিকে তো একটু খেয়াল রাখবি নাকি? এখন খেতে চল, তারপর কলেজে যেতে হবে। তাহসিনের সাথে খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে দুজনে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি নৌসিন নির্জন একটা জায়গায় ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। তারপর নৌসিনের কাছে চলে গেলাম, কিন্তু তাহসিন আমার হাত ধরে একটু সাইডে নিয়ে আসলো। কিরে ভাই, যে মেয়ে তোকে পাত্তা দেয় না তার কাছে আবার কিসের জন্য যাচ্ছিস? আরে পাত্তা তো দেয় না, তবে পাত্তা এবার দিবে আমাকে, আর আমাকে ভালোবাসবে। তোর এই বসের চেহারাটা কি খারাপ নাকি? আচ্ছা, আমিও দেখি তুই কিভাবে ঐশনির পাত্তা পাস আর কিভাবে ঐশনির সাথে মিশতে পারিস। আচ্ছা তাহলে দেখতে থাক। তারপর নৌসিনের কাছে গেলাম। হাই নৌসিন, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। কিছু বলবেন আমাকে? হাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না। এই লেসনটা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে ভালো হতো। আচ্ছা, আমার কাছে এসে বসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি তাহসিনের দিকে তাকিয়ে একটা লজ্জামাকে হাসি দিলাম। তারপর নৌসিন আমাকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। আর চোখে তাকিয়ে দিকে তাহসিন হাবলার মতো দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে। আমি অনেক ভালো একটা সময় কাটাচ্ছি এখন। নৌসিনের কাছ থেকে যে পড়াটা আমি বুঝে নিচ্ছি সেটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। ওর কাছে বসে আছি শুধু নাম মাত্র। এইদিকে তাহসিনের তো রাগ হয়ে যাচ্ছে, কারণ মাহফুজ নওশিনের কাছে বসেই আছে, উঠে আসার নামগন্ধ নেই। এই যে, আপনার সব পড়া বুঝিয়ে দিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কারোর সাথে কথা বলো না কেন? আমার সব সময় একা থাকতেই ভালো লাগে, তাই একাই থাকি। আর বসে বসে পড়াশোনা করি। ফ্রেন্ডদের সাথে মিশলে শুধু গল্প করেই সময় কাটিয়ে দেয়, তাই ফ্রেন্ড করিনি। ও তাই বলো, তবে আমার সাথে বন্ধুত্ব করতে পারো। আমি তোমাকে কখনো জ্বালাতন করবো না, শুধু পড়া বুঝে নিতে আসবো। আমার এই শর্ততেও কি রাজি হবে না? জাস্ট পড়ালেখার জন্য। নৌসিন কিছুক্ষণ ভাবলো, তারপর কি যেন মনে হলো তার। আচ্ছা, এখন থেকে আমরা জাস্ট ফ্রেন্ড। আচ্ছা থাকো তাহলে, আমি এখন যাই। তারপর তাহসিনের কাছে চলে গেলাম। কিরে ভাই, তোরা তো বুদ্ধি আসে কই থেকে? মাঝে মাঝে আমি বুঝি না, ঠিকই পড়াশোনার বাহানা নিয়ে ঐশনির সাথে বসে কথা বলে আসিস। তুই তো দেখছি তোর গুরুকে এখনও চিনতে পারিস নাই। আচ্ছা এখন চল ক্লাসে যাই। তারপর তাহসিনের সাথে ক্লাসে চলে গেলাম। আর তখনই সাফি চলে আসলো। কী রে সাফি, কেমন আছিস? থাক, আর বলতে হবে না। আমি কেমন আছি দূর থেকে সবই দেখেছি। ঠিকই তো পড়ালেখার বাহানা নিয়ে নাওসিনের সাথে মিশে গেলি। আরে এটা করা ছাড়া তোদের বাবিকে আমার দিকে ফেরাতে পারবো না। আচ্ছা এখন এসব বাদ দে তো, কেমন আছিস তুই তাই বল। এই তো বেশ ভালো সময় কেটে যাচ্ছে। তোদের সাথে বন্ধুত্ব হওয়ার পর একটা মুহূর্তের জন্য আর খারাপ লাগে না। সবসময় মনে হয় তোরা দুজনে আমার আপন দুই ভাই। কেন রে, আমরা কি পর হয়ে তোর কাছে এসেছি নাকি? আমরা পুরো বিশ্বের মুসলমান সবাই ভাই ভাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানিস না? মুসলমান যে কোনো ভাই যে প্রান্তে থাকুক না কেন সবাই একটা দেহের মতো আর একে অপরের ভাই। তাই আমরা থাকতে নিজেকে আর কখনো একা ভাবিস না। আচ্ছা এখন সবাই এক জায়গায় বসি আয় তো, এখনই স্যার চলে আসবে। ইতিমধ্যে সবাই ক্লাসে চলে এসেছে। একটু পরে স্যার ক্লাসে চলে আসলো। সব কয়টা ক্লাস করে সবাই বাইরে বের হয়ে আসলো। আমার আজ অনেক ক্ষুধা লেগে গেছে, এখন কিছু না খেয়ে বাসায় যেতে পারবো না। চল ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেই। আজকে তোদের যা ইচ্ছা অর্ডার করবি। তাহলে তো আজকে অনেক মজা হবে। অনেক দিন হলো তুই আমাকে খাওয়াতে নিয়ে যাস নাই, এখন তাড়াতাড়ি চল ক্যান্টিনে। দেখছিস রফি, এই বান্দরটাকে আমি সব সময় খাওয়াতে নিয়ে যাই, বাট কয়টা দিন একটু বেঁচে থাকার কারণে ওকে খাওয়াতে পারে নাই। তাই মনে হচ্ছে তাহসিন আমার পর রাগ হয়ে গেছে। আচ্ছা এখন চল সবাই ক্যান্টিনে যাই। তারপর সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই ক্যান্টিনে গিয়ে খেতে বসে গেল। বয় এসে খাবার মেনু দিয়ে গেল। তাহসিন আর সাফি দুজনে ইচ্ছে মতো অর্ডার করলো। আমি দুপুরে বেশি খাই না, তাই হালকা অর্ডার করলাম। একটু পর বয়সে খাবারগুলো দিয়ে গেল। সবাই মিলে খাওয়া শুরু করলাম। হঠাৎ করে টিভিতে সংবাদ শুরু হলো। এই মুহূর্তে বিশেষ খবর, দুদিন আগে হ্যাকার গার্ল নামের পরিচয় দেওয়া একটা মেয়ে আবারও লাইভে এসেছিল। এবার সে আরও একটি হ্যাকার গ্রুপকে হ্যাক করে সাইবার জগতে সাড়া ফেলে দিয়েছে। এবার লাইভে এসেও মেয়েটা বিল্লা ভাউকে খোঁজ করেছে।
যদি বিল্লা ভাও তার সাথে যোগাযোগ না করে তাহলে সে এই হ্যাকিং কাজ চালিয়ে যাবে। সরকারি কয়টা দল মেয়েটাকে খোঁজার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা নাগালের বাইরে থেকে যাচ্ছে। কিন্তু মেয়েটা তার নিজের একটা কোডিং বলে দিয়েছে। আগের লাইফে সহকারী কর্মকর্তারা বলেছে এই কোডিং এর মাধ্যমে তারা মেয়েটাকে খুঁজে বের করবে, যে করেই হোক। কারণ মেয়েটা যে গ্রুপগুলোকে হ্যাক করেছে সেগুলো সরকারের হয়ে কাজ করত, কিন্তু মেয়েটা বলছে গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে কাজ করছিল অনেক গোপনে, তাই মেয়েটা তাদেরকে হ্যাক করেছে। এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা এই মুহূর্তে ক্লিয়ার করা যাচ্ছে না। তারপর খবর শেষ হয়ে গেল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে মেয়েটা চাইছেটা কি। সে আগে যাদের গ্রুপ হ্যাক করেছিল তারা তো সরকারের হয়ে কাজ করত, এটা সবাই জানে, কিন্তু মেয়েটা তারপরেও তোদের সর্বনাশ করলো। এখন আবার আরেকটা গ্রুপকে। কিন্তু সব থেকে বড় কথা হলো মেয়েটা বিল্লা ভাইকে খুঁজছে কেন? আমি শুনেছি বিল্লা ভাই এই সাইবার জগতের কিং। দেশের সবগুলো হ্যাকারদের প্রশিক্ষণ বলে এই বিল্লা ভাই দিয়েছে, কিন্তু তাকে এই পর্যন্ত কেউ দেখতে পারে নাই। আচ্ছা, তোরা কি বলিস এই বিষয়ে? এখন এসব নিয়ে ভাবার সময় আমাদের নেই। এই সাইবার জগতের সব কিছু আমাদের আয়ত্তের বাইরে, তাই এসব মাথা থেকে ফেলে দিয়ে পড়ালেখাতে মনোযোগ দাও। আচ্ছা, সবার তো খাওয়া হয়ে গেছে, এখন বাসায় চলো। তারপর তিনজনে সবার গন্তব্যে চলে গেল। বাসায় এসেই মাহফুজ এই মাফিয়া গার্লের বিষয়ে ভাবতে লাগলো। এই মাফিয়া গার্লটা চাইছেটা কি? বিল্লা বাউকে তার কি প্রয়োজনে লাগাতে পারে? ওহ, সবাইকে বলে রাখি, যারা বিল্লা বাউকে পাচ্ছে না তাহলে বলি আমি হলাম বিল্লা বাউ। এই সাইবার জগতের এই নাম নিয়ে হাঁটু গেড়ে বসেছি। কোনো মতে রাতটা পার করে দিলাম। উদ্দেশ্য আজকে রাতে সাজিদের সাথে কথা বলবো বিস্তারিত, তারপর যা ব্যবস্থা নেওয়ার সেটাই নিব। খাওয়া দাওয়ার পরে তাহসিনের সাথে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকতে দূর থেকে কেউ একজন নাম ধরে ডাক দিল। তাকে দিয়ে দেখি নৌসিন আমাকে ডাকছে। তাহসিন তো নৌসিনকে ডাক দিতে দেখে পুরো হ্যাং হয়ে গেল। তাহসিনের মুখের দিকে তাকিয়ে হেসে দিলাম। কী রে, তুই এভাবে স্মার্টফোনের মতো হ্যাং হয়ে গেলি কেন? তো কি করব তুই বল। যে মেয়ে কাউকে পাত্তা দেয় না, কারোর সাথে ফ্রেন্ডশিপ করে না, তুই পড়াটা বোঝাতে গিয়েছিলি। বোঝানো শেষ হলে আর কথা বললো না, কিন্তু আজকে কলেজে আসার পরই তোকে ডাক দিল। এটা না আমার বিশ্বাস হচ্ছে না। এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো? আরে পাগলা, যে যেমন কোয়ালিটির মানুষ তার সাথে সেভাবেই মিশতে হয়। দেখ, ওকে আমার খুব ভালো লাগে, এক কথায় ভালোবেসে ফেলেছি। ওকে পেতে হলে আমার তো কিছু করতে হবে। মেয়েটা কারোর সাথে কথা বলে না, কিন্তু ওর কাছে কোনো পড়াশোনার বিষয় নিয়ে গেলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেয়। যেমন একজন বেস্ট ফ্রেন্ডকে আরেকটি ফ্রেন্ড কেয়ার করে, তেমনি ওর সাথে তেমন করেছে। গতকাল ওকে একটা অ্যাসাইনমেন্ট করে দেওয়ার কথা বলেছিলাম, মনে হয় সেই জন্য ডাকছে, তাছাড়া বেশি কিছু নয়। হ্যাঁ বুঝলাম, এবার যা। তুই তোর প্রেমিকের কাছে সত্যি বলতে হবে ভাই, তুই জিনিয়াস বটে। তাসিনের দিকে তাকিয়ে হেসে দিলাম। তারপর নৌসিনের কাছে গেলাম। হ্যাঁ নৌসিন, বলো, ডাকছো কেন? আরে তোমাকে না ডেকে আমার উপায় আছে নাকি? গতকাল বললে আমি যেন তোমার অ্যাসাইনমেন্টটা করে দেই, তাই তো তোমার জন্য এইটা করে নিয়ে আসলাম। কিন্তু তোমাকে বলছিলাম কলেজে আরো একটু আগে আসতে, কিন্তু তুমি তো সেই দেরি করে ফেললে। ওহ সরি নৌসিন, আমি আসলে কথাটা ভুলে গেছিলাম। সবটা ওই তাসিনের জন্য হয়েছে। এই যে হয়েছে, আর কাউকে দোষ দিতে হবে না, আর কোনো সরিও বলতে হবে না। তুমি যে প্রতিদিন এই সময় কলেজে আসো সেটা আমি জানি। আচ্ছা, এই নাও তোমার অ্যাসাইনমেন্ট। নৌসিনের হাত থেকে অ্যাসাইনমেন্ট নিতে গেলাম, ঠিক তখনই একটা জিনিস আমার চোখে আটকে গেল। নৌসিনের হাতের উপর একটা কাটার চিহ্ন, ঠিক যেরকমটা আমি হ্যাকার গার্ল আর রুহির হাতে দেখেছিলাম। কিন্তু এরকম চিহ্ন নৌসিনের হাতে কেন? মাথার চিন্তাটা তখনই অন্যদিকে মোড় নিল। তাহলে কি নৌসিনী সব কিছু করেছে? এই হ্যাকার গার্ল, রুহি আর নৌসিন কি একজনই ব্যক্তি? তাহলে কি সব কিছুর পিছনে এই নৌসিনের হাতই রয়েছে? আই মাহফুজ, তোমার আবার কি হলো? তুমি আমার হাতের দিকে তাকিয়ে কি দেখো? অ্যাসাইনমেন্টটা নিজের হাতে নিলাম, তারপর নৌসিনের দিকে তাকালাম। নৌসিন, তোমার হাতে এই কাটা দাগটা দেখতেছি। এই দাগটা আমার খুব চেনা লাগছে। ঠিক এইরকম দাগটাই আমি হ্যাকার গার্লের হাতে দেখেছি। নওশিন মাহফুজের কথা শুনে চমকে উঠল, সাথে সাথে নিজের হাতটা টান দিল, চোখে একটু ভয় রেখা দেখা দিল। আই মাহফুজ, তুমি কি বলছো এগুলো? আমার এই দাগ হ্যাকার গার্লের মতো হবে কেন? আমার ছোটবেলার একটা দুর্ঘটনার জন্য এই দাগটা হয়েছে। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আরে না, কি বলছো তুমি এগুলা? তোমাকে আমি সন্দেহ করবে কেন? আমি তো শুধু আমার সন্দেহের কথাটা জানালাম।
এই পাগলিটার কি আমি সন্দেহ করতে পারি নাকি? এই এই, তুমি আমাকে কি বললে? কাকে পাগলি বললে তুমি? হুম। এই রে, বেশি এক্সাইটেড হয়ে এইটুকু বলে ফেলছি, লজ্জা পেলাম নিজের মনে। মাথাটা চুলকাতে চুলকাতে না কিছু বলি নাই, বলি তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম। আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। নওশিন মাহফুজের কাণ্ড দেখে হেসে দেয়। মাহফুজ ভয় পেয়েছে দেখে অনেক হাসে। তবে নওশিন মাহফুজের অনেক কাছে চলে এসেছে। মাহফুজকে নওশিনের ভালোই লাগে। এই কয়টা দিনে বেশ খানিক মিশে গেছে। এক দূরে চলে আসলাম তাসিনের কাছে। কিরে বান্দর, এভাবে দৌড়ে চলে আসলি কেন? চলে আসবো না তো কী করবো, আবেগের টেলায় তো ওকে পাগলি বলে ফেলছি। তারপর কোনো মতে কথাটা গড়িয়ে এসেছি। কিন্তু আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে, আমি হ্যাকার গার্ল আর রুহির হাতে যে কাটার চিহ্নটা দেখেছি, ঠিক সেই রকম একই চিহ্ন নৌসিনের হাতেও দেখতে পেলাম। তাহলে কি ওই ঔষণি ওই হ্যাকার গার্ল নাকি? যদি হয় তাহলে তো শত্রু একদম হাতের নাগালে। এবারে মেঘনা চাইতেই জল। হ্যাঁ সেটা তো অবশ্যই, বাট এই মাফিয়া গার্লের ব্যাপারে আমাকে খোঁজ নিতে হবে। যেই খুঁটটা লাইভে এসে বলেছিল, ওটা দিয়ে মাফিয়া গার্লকে খুঁজে বের করব। তারপর দেখব তিনজনই একই ব্যক্তি নাকি আলাদা আলাদা। আচ্ছা তাহসিন, তোকে আর কথা বলতে পারলাম না, হঠাৎ করেই কেউ আমার মুখ চেপে ধরল। কিরে মনু, আলাদা আলাদা কি করছিস? দুজনে আমাকে রেখে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছিস রে? সাবিকে ইশারে হাত ছেড়ে দিতে বললাম, তারপর মুখ ছেড়ে দিল। ওই স্যামরা, এভাবে কেউ মুখ ধরে আমাকে পরপারে পাঠানোর ব্যবস্থা করতে আসছিস? হ্যাঁ সরি রে, বুঝতে পারি নাই। তো কেমন আছিস? হ্যাঁ ভালো আছে। আচ্ছা চল আমরা ক্লাসে যাই। তারপর সবাইকে নিয়ে ক্লাসে চলে গেলাম। সব ক্লাসগুলো করলাম, কিন্তু মনটা সেই নৌসিনের হাতের চিহ্নটার দিকেই পড়ে রইল। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ তাহসিনকে নিয়ে বাসায় চলে আসে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নেয়। তখনই মনে পড়ে হ্যাকার গার্লকে খুঁজতে হবে। এবার মাহফুজ অনলাইনে চলে যায়। তারপর হ্যাকার বিডি কিংস নামের একটা আইডিতে লগ ইন করে। সাথে সাথে নেট দুনিয়ায় তুমুল ঝড় উঠে যায়, কারণ মাহফুজ বিল্লা ভাও আইডিতে লগ ইন করেছে। এতদিন পর এই আইডিটা অ্যাক্টিভ দেখে সবগুলো হ্যাকার মেসেজ দিতে শুরু করেছে। কিন্তু মাহফুজ সেসব মেসেজের কোনোটাতেই চোখ না বুলিয়ে সোজাসুজি পোস্ট অপশনে চলে যায়। তারপর লিখতে শুরু করে, আমি অনেক দিন পর আমার আইডিতে লগ ইন করলাম, কারণ একটা মেয়ে হ্যাকার গার্ল নেট দুনিয়ার কিসব কাণ্ড শুরু করেছে, আর আমার সাথে নাকি সে কথা বলার চেষ্টা করছে। ইতিমধ্যেই সে 2টা গ্রুপকে হ্যাক করে নিয়েছে। তার জন্য মেয়েটাকে আমি এই মুহূর্তে কিছু বলছি না, কারণ আজকে থেকে মেয়েটার উপরে রিসার্চ করব। যদি মেয়েটা সব কিছু ভালোর জন্য করে থাকে, তবে সে আমার হাত থেকে বাঁচতে পারবে, তাকে আমি সাহায্য করব। তাছাড়া যদি জানতে পারি মেয়েটা খারাপ কাজ করছে, তাহলে তার এমন হাল করব যে সে চিন্তা করতে পারবে না। আজ থেকে তার দেওয়া কোডিং দিয়ে তাকে খুঁজে বের করব। সবাইকে জানিয়ে দিলাম কথাটা। সবাই ভালো থাকবেন। পোস্টটা সেন্ড করে দিয়ে আইডি থেকে বের হয়ে আসলাম। তারপর সাকিবকে একটা ফোন করলাম। হ্যাঁ ভাই বলেন, কি খবর আপনার? এখন আমার খবর শোনার সময় নাই, তুই একটা কাজ করবি। হ্যাকার গার্লের কোর্সটা আমার লাগবে। যত তাড়াতাড়ি পারিস আমাকে সমস্ত তথ্য দিবি। ওকে ভাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আর সব খবর দিয়ে দেব। ওকে ঠিক আছে। তারপর ফোনটা কেটে দিয়ে লম্বা একটা ঘুম দিলাম। এদিকে টিভি চ্যানেলে, খবরের কাগজে, মিডিয়ায় সব জায়গায় বিল্লা ভাওয়ের মেসেজটা ছড়িয়ে গেছে। সব জায়গায় হই হুল্লোড় পড়ে গেছে। আইনের লোকগুলো এবার হাঁটু গেড়ে কাজে নেমে পড়ল, কারণ তারাও মেয়েটাকে খুঁজেই বের করবে। পরের দিন মাহফুজ কলেজে চলে যায়। তারপর তাহসিনের সাথে নওশিনের কাছে পড়াশোনা নিয়ে গল্প করে। এইভাবে দুজনের সম্পর্ক বেশ ভালোভাবে চলতে লাগলো। তো একদিন সাকিব মাহফুজের কাছে ফোন দিল। সাকিবের ফোন রিসিভ করতেই হ্যাকার গার্লের আসল পরিচয় আমাকে বলল। সেটা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? পরের দিন মাহফুজ কলেজে চলে যায়। তারপর তাহসিনের সাথে নসিনের কাছে পড়াশোনা নিয়ে গল্প করে। এভাবে দুজনের সম্পর্ক বেশ ভালোভাবে চলতে লাগলো। তো একদিন সাকিব মাহফুজের কাছে ফোন দিল। সাকিবের ফোন রিসিভ করতেই হ্যাকার গার্লের আসল পরিচয় আমাকে বলল। সেটা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? ওই সাকিব, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ভাই, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমি খুব ভালো করে হ্যাকার গার্ল সম্পর্কে খোঁজ নিয়েছি। হ্যাকার গার্লের আসল নাম আভা। মেয়েটা কয়েক বছর আগে নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে ফেলেছে, সাথে নিজের নামটাও চেঞ্জ করে ফেলেছে। এটা কিভাবে হতে পারে? আভা ছিল আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। মেয়েটা একদম সাদা সিধা মনের ছিল,
কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, আর সে কিনা আজকে হ্যাকার গার্ল। আমি তাহলে রুহিন নামে যে মেয়েটার সাথে কথা বলছি সেটাও তাহলে হ্যাকার গার্ল? ভাই আপনি কার সাথে কথা বলেন সেটা আমি কেমন করে জানবো? তবে মেয়েটার সম্পর্কে আরও খারাপ একটা খবর আছে। কয়েক বছর আগে একটা মেয়েটার মা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এখনও সেটা ঠিক হয় নাই। বাবা তো মারা গিয়েছে, এখন মেয়েটার হাতে কোনো টাকা পয়সা নাই, তাই তার মায়ের চিকিৎসা করাতে পারছে না। এই অসহায়তার সুযোগ নিয়ে একটা গোপন সংস্থা তাকে কাজে নিয়েছে আর শর্ত দিয়েছে মেয়েটা কাজগুলো করে দিলে তার মাকে অপারেশন করবে। যেই কারণে মেয়েটা অনিচ্ছা থাকা সত্ত্বেও এসব কাজগুলো করে বেড়াচ্ছে। তবে সরকারের যে গ্রুপগুলো সে হ্যাক করেছে সেগুলো সত্যি সরকারের বিরুদ্ধে গিয়ে কাজ করেছিল। এখন আপনি যদি পারেন তাহলে মেয়েটাকে বাঁচিয়ে নিন। আমি জানি আপনি মেয়েটাকে বাঁচাতে পারবেন। আচ্ছা তুই এখন ফোনটা রাখ, আমি দেখছি যে কি করা যায়। তারপর সাকিবের থেকে ফোনটা কেটে দিলাম, কিন্তু চোখ দিয়ে অজুরে পানি বেরিয়ে চলছে, কারণ আবার ছিল আমার ছোটোকালের সব থেকে ভালো বন্ধু। দুজনে একসাথে বড় হয়েছি, কিন্তু হঠাৎ আব্বুর ট্রান্সফারের জন্য আমরা অন্য জায়গায় চলে যাই। তারপর থেকে আর আবার সাথে আমাদের যোগাযোগ হয় নাই। কিন্তু সেদিনের আবার আজকে এসে হ্যাকার গার্ল হয়ে গেছে, আমার তো মানতেই যেন কষ্ট হচ্ছে। এখন একটাই কাজ করতে হবে, আবার দেওয়ার সেই কোডিংটা দিয়ে ওকে যেভাবেই হোক খুঁজে পেতে হবে। যাই হোক এখন কলেজে যেতে হবে, কারণ সামনেই আমার পরীক্ষা আছে, আর সময় করে কোডিংটা দিয়ে আবাকে খুঁজে বের করতে হবে। তারপর রেডি হয়ে তাসিনকে ডাক দিলাম, এই তাসিন তৈরি হয় নে, কলেজে যাবি না? না রে মাহফুজ, আজকে আর কলেজে আসবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা তাহলে তুই বাসায় থাক, রেস্ট কর, আমি কলেজে যাই। তারপর কলেজে চলে গেলাম। নৌসিনকে দেখলাম ল্যাপটপ নিয়ে কাজ করছে, মুসকে একটা হাসি দিয়ে ওর কাজে চলে আসলাম। হ্যালো নৌসিন, কেমন আছো? আরে মাহফুজ, তুমি কখন আসলে? এই তো এখনই কলেজে আসলাম, আর এসে দেখছি ল্যাপটপ নিয়ে কাজ করছো। বলছি এত ল্যাপটপ ইউজ করলে চোখ দুটা অকালে নষ্ট হয়ে যাবে তো? আরে না, আমার চোখে কিছু হবে না, আমার এরকম কাজ করার অভ্যাস আছে। আচ্ছা তুমি এখানে বসো একটু, আমার ভাল লাগছে না। নৌসিনের দিকে চোখ করে দেখি ওর মনটা অনেক খারাপ, কিন্তু সেটা প্রথমে বুঝতে পারি নাই। নৌসিনের কাছে বসলাম। এই নৌসিন, তোমার মনটা এমন খারাপ কেন? কি হয়েছে তোমার? মাহফুজ, আমার মনটা আজকে অনেক খারাপ একটা বিষয় নিয়ে। আমার মনে হচ্ছে আমি তোমায় হারিয়ে ফেলবো, কিন্তু তোমার মতো এমন ভালো একটা বন্ধুকে হারাতে চাচ্ছি না। তুমি একটা কথা দাও আমাকে, যে তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না। আরে নৌসিন তুমি কি বলছো এগুলা? আমি কোথায় হারিয়ে যাব? আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। নৌসিন আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না এটা বললে আমাদের সম্পর্ক কেমন হবে, তবুও আমাকে কথাটা বলতেই হবে, কারণ আমি আর না বলে থাকতে পারছি না। হ্যাঁ বলো, কি বলবে আমাকে? নৌসিন আমি তোমাকে অনেক ভালোবাসি, সে প্রথম দিন দেখেই তোমাকে আমার ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে তোমার সাথে মিশতে যখন শুরু করলাম তখন থেকে তোমাকে ভালোবেসে ফেলছি, কিন্তু কখনো তোমাকে বলতে পারি নাই, কিন্তু না বলে থাকতেও পারছি না। নওশিন মাহফুজের কথা শুনে একদম চুপ হয়ে গেল, কোনো কথাই বলছে না। আমার মনে একটু ভয় হলো, কারণ কথাটি বলার সাথে সাথে নৌসিন একদম চুপ হয়ে গেল। এখন নৌসিন আমাকে কি বলবে সেটা ভেবেই ভয় লাগছে। মাহফুজ, তুমি তো আমাকে ভালোবাসো সেটা বুঝলাম, কিন্তু তুমি যদি আমার অতীত সম্পর্কে আর আমার আসল পরিচয়টা জানো, তাহলে আমাকে ভালোবাসার কথা ভাবতেও পারবে না। আমি কোনো কিছু শুনতে চাই না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে যদি না ভালোবাসো তাহলে আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে 2টা দিন সময় দাও, আমি ভেবে তারপর তোমাকে আমার সিদ্ধান্ত জানাবো। তার আগে তোমাকে কিছু বলতে পারছি না। প্লিজ নৌসিন, তোমার কাছে অনেক আশা নিয়ে কথাটা বলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি আর অনেক ভালো রাখবো। প্লিজ তুমি 2 দিন পরে এসে বলে দিও তুমি আমাকে ভালোবাসো। সেটা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সেটাই যেন তোমার মুখ থেকে আমি শুনতে পাই। আচ্ছা মাহফুজ, তুমি আমাকে 2টা ক্লাসের পরে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। তারপর মনটা খারাপ করেই মাহফুজের কাছ থেকে উঠে গেল। তারপর গুটি গুটি পায় ক্লাসের দিকে চলে গেল। মাহফুজ অনেক খুশি যে নওশিন তাকে নিয়ে যেতে বলেছে। মাহফুজ এককভাবে নওশিনের দিকে তাকিয়ে থাকলো। যতক্ষণ নওশিনকে দেখতে পেল ততক্ষণ তাকিয়ে থাকলো। কয়েকদিক থেকে চিন্তা মাহফুজকে গ্রাস করে ফেলেছে। আবার জন্য প্রচুর পরিমাণে চিন্তা হচ্ছে, মেয়েটার মনে এখন কি চলছে কে জানি। আর আন্টির অবস্থা এখন কীরকম আছে সেটা ভেবে খুব কষ্ট হচ্ছে।
তারপর আবার নৌসিন 2 দিন পর প্রপোজাল গ্রহণ করবে কিনা কে জানি। না, আগে আমাকে যে করেই হোক আবাকে খুঁজে পেতে হবে। আজকে থেকে কোডিংটা দিয়ে আবাকে খুঁজে বের করতে হবে। তারপর ক্লাসের দিকে রওনা দিল মাহফুজ। 2টা ক্লাস করে নওশিনকে বাসায় পৌঁছে দিয়ে নিজে বাসায় চলে আসলো। এখন একটাই কাজ করতে হবে, রুহি নামের আইডিতে ঢুকে লোকেশন সার্চ করতে হবে। এই জন্য সাজ্জাদ আর তাহসিনকেও একসাথে নিয়ে কাজ করতে হবে। বিকালবেলায় মনটা একটু হালকা করার জন্য তাসিনকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আজকে রাতেই কাজে নেমে পড়বো, তাই তাসিনকে কি কি করতে হবে সেগুলো সব বুঝিয়ে বলে দিলাম। ডাটা অন করে সাজিদকেও জানিয়ে দিলাম সব কিছু। রাতে খাবার শেষ করে অনলাইনে প্রবেশ করলাম। তারপর সমস্ত সার্ভার অন করে দিয়ে সাজিদকে কানেক্ট করলাম। তাসিনকে যেভাবে বলেছিলাম সেভাবেই আমাকে সাহায্য করতে লাগলো। সাজ্জাদ হ্যাকার গার্ল আমাদেরকে 54WX এই কোডিংটা দিয়েছিল ওকে খোঁজার জন্য। আমাদেরকে ওকে খুঁজে বের করতেই হবে, কারণ এটার সাথে আমার ছোটোবেলার অসংখ্য স্মৃতি মিশে আছে, যেটাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমরা আজকে রাতের মধ্যেই মেয়েটার লোকেশন খুঁজে বের করে ফেলবো, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাজ এখন থেকে শুরু হলো। সিস্টেম দিয়ে খুঁজতে লাগলাম। প্রায় 5 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর লোকেশন বের করে ফেললাম। সব থেকে ভাগ্যের বিষয় হলো লোকেশনের জায়গাটাতে অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে হ্যাকার গার্ল এখনও অ্যাক্টিভ আছে। লোকেশন জুম আউট করতেই নৌসিনের বাড়িটা শো করলো। লোকেশন একমাত্র নৌসিনের বাড়িতেই অ্যাক্টিভ হয়ে গেল। এটা দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল। তাহলে যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। নৌসিন ওরফে রুহি ওরফে হ্যাকার গার্ল হলো আমার সেই ছোটোবেলার আভা। আমার তো একদিক থেকে খুশিতে মন নেচে উঠলো। তাসিনকে জড়িয়ে ধরলাম। তাসিন আজকে আমি অনেক খুশি, কারণ আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেছি, আর তাকে আমি আমার মন দিয়ে ভালোবাসি। কিন্তু একদিক থেকে অনেক ভয় করছে, সেটা হলো সরকারের লোকেরা তাকে যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমার কলেজের অনেক বিপদ। আরে মাহফুজ, তুই কোনো চিন্তা করিস না, দেখবি আভার কিছু হবে না। আভা তো পরিস্থিতির শিকার হয়েছে, তুই সেটা ভালো করে জানিস। হ্যাঁ সেটা তো জানি। এই সাজিদ, তোকে অনেক ধন্যবাদ। তুই না থাকলে আমার কাজটা এতটা সফল হতো না। আরে কি বলছিস, আমাকে ধন্যবাদ দেওয়া লাগে না? হ্যাকার জগতের মাস্টার বিল্লা ভাউ যদি আমাকে ধন্যবাদ জানায় তাহলে আমার আর কি চাওয়ার থাকে, তাই না মাহফুজ ওরফে বিল্লা ভাউ? এই তুই সব কিছু জেনে গেছিস দেখছিস, এটা খুব ভালো কথা। তাহলে এখন থাক, আমি আজ আর কাজ করবো না। তারপর কলটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। ঠিক তখনই টিভির দিকে চোখ পড়লো, একটা নিউজ চলছে। এখনই একটা খবর প্রকাশ করলো, সরকারি গোয়েন্দা সংস্থা হ্যাকার গার্লের সেই কোড নিয়ে লোকেশন ট্র্যাক করা গেছে। খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলা হবে আর তারপর উচিত শাস্তি দেওয়া হবে। খবরটা শুনেই তো বুকের মধ্যে একটা ভারী দিল। আমার নৌসিনের কিছু হবে না তো? না, আমি আমার নৌসিনের কিছু হতে দিব না। তখনই নৌসিনকে ফোন দিলাম। হ্যালো নৌসিন, তুমি কোথায় আছো? কেন, কি হয়েছে তোমার? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমার কিছু হয় নাই, তুমি আগে বলো তুমি কোথায় আছো। আরে পাগল, আমি কলেজে প্রায় কাছে চলে এসেছি। কিন্তু কি হয়েছে বলো তো? কলেজে গিয়ে চুপ করে এক জায়গায় বসে থাকবে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপর কলটা কেটে দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। পৌঁছাতে দেখি নৌসিন এক জায়গায় চুপ করে বসে আছে। আমিও গিয়ে ওর কাছে বসলাম। কি হলো মাহফুজ, তুমি এভাবে আমাকে বললে কেন? আরে না, তেমন কিছু না, তোমাকে এমনিতে আসতে বললাম। ও, একটা কথা বলতে ভুলিয়ে গেছি। আচ্ছা নৌসিন, তুমি বলেছিলে যে 2 দিন পরেই তোমার সিদ্ধান্ত জানাবে। প্লিজ নৌসিন, আজকে সেই দিন, আমাকে না বলো না। আচ্ছা মাহফুজ, তুমি আমার সম্পর্কে কিছু না জেনে আমাকে ভালোবেসে ফেললে। তুমি আমার অতীত জানো না, আমার পরিবারে কে আছে সেটাও জানো না, তারপরও তুমি আমাকে ভালোবাসলে। আচ্ছা, আমার অতীত জানার পরে যদি তুমি আমাকে ঘৃণা করে ছেড়ে দাও? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার অতীত যেটাই থাকুক না কেন, আমি তোমাকেই ভালোবাসবো। তোমায় ছেড়ে কোথাও যাব না। আজীবন তোমার বিপদে আপদে পাশে থাকবো। মাহফুজের হাতটা জড়িয়ে ধরে, মাহফুজ, আমি আমার জীবনে ঠিক এরকম একটা মানুষকে খুঁজেছিলাম যে আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমার ভয় হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। নৌসিনকে আমার বুকের মধ্যে টেনে নিলাম। এই নৌসিন, আমার থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। আমি যতক্ষণ তোমার পাশে আছি কেউ তোমাকে কিছুই করতে পারবে না। আচ্ছা, ক্লাসের সময় হয়ে গেছে, এখন চলো ক্লাসে যাই আমরা। তারপর নওশিনকে নিয়ে মাহফুজ ক্লাসে চলে যায়। আজকে দুজনে একসাথে বসেছে। তাসিনও ক্লাসে চলে আসলো। তারপর মাহফুজের উল্টো পাশে বসলো।
কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হবে। স্যার এখনো ক্লাসে আসেনি, তাই সবাই মিলে গল্প করছে। এমন সময় 10 থেকে 15টা গাড়ি কলেজ গেট দিয়ে মুহূর্তের মধ্যে ঢুকে গেল। গাড়িগুলো কলেজের চারপাশে ঘেরাও করে থামালো। তারপর গাড়ি থেকে অনেকগুলো পুলিশ থেকে পুরো কলেজটাকে ঘেরাও করে ফেললো। একজন পুলিশ ছোট্ট একটা মাইক হাতে নিয়ে বলতে শুরু করলো, আমরা জানি হ্যাকার গার্ল এই কলেজে পড়ে আর এই সামনের ক্লাসে এসে বসে আছে। আমি হ্যাকার গার্লকে উদ্দেশ্য করে বলছি, তুমি যত তাড়াতাড়ি আমাদের কাছে এসে আত্মসমর্পণ করবে তোমার ততই ভালো হবে, নয়তো আমরা বাধ্য তোমাকে খারাপভাবে অ্যারেস্ট করার জন্য। নওশিন এই কথা শুনে মাহফুজকে শক্ত করে ধরে রাখলো। মাহফুজ, আমার খুব ভয় করছে। ওই পুলিশগুলো আমাকে নিতে এসেছে। আমি সেই হ্যাকার গার্ল যাকে পুরো দেশ মিলে খুঁজছে। আমাকে প্লিজ ওদের সাথে যেতে দিও না। আমি বাধ্য হয়ে এই পথে নেমেছি। আমার আর কোনো উপায় ছিল না এছাড়া। তোমাকে আমি কতবার করে বলছি যে তুমি একটু চুপ করে দেখো, তারপর তুমি কথা বলেই যাচ্ছ। আমি তো বললামই যে আমার থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। হ্যাকার গার্ল, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব, তার মধ্যে যদি তুমি বাইরে না আসো তাহলে তোমার কাছে আমরা যেতে বাধ্য হব। নওশিন মাহফুজের দিকে করুণ চোখে তাকায়। নৌশিন ওরফে আবা একদম ভয় পাবে না। আমি তোমার সাথে আছি, তুমি এখনই বাইরে যাও, আমি তোমার পেছনে পেছনে আসছি। এই, তুমি আমার আসল নাম জানলে কি করে? কেমন করে জানলাম সেটা পরে খুলে বলবো। এখন চলো তোমাকে আগে মুক্ত করে নি। তারপর নৌশিন ক্লাসের বাইরে চলে গেল, আমি ওর পিছন পিছন চলে আসলাম। হ্যাকার গার্ল, তুমি আর আমাদের হাত থেকে পালাতে পারবে না। এখনই আত্মসমর্পণ করো, নাহলে তোমাকে গুলি করে কুপকাত করার আদেশ আমাদের কাছে আছে। তারপর তোমাকে জীবিত নিয়ে যাব। কিন্তু আপনারা ওকে নিয়ে যেতে পারবেন না, কারণ হ্যাকার গার্ল যা করেছে সেটা একদম ঠিক করেছে। সরকারের সেই সিকিউরিটি গ্রুপ গোপনে সরকারের সাথে প্রতারণা করেছিল। মেয়েটা ওদের উচিত শিক্ষা দিয়েছে, আর আমি দেখতে ওকে কেউ নিয়ে যেতে পারবে না। এই, তুই মাঝখান থেকে নাক গলাস কেন? সীমা ছাড়া বেশি বকবক করলে একদম গুলি করে মাথা খুলে উড়িয়ে দেব। এত বড় বড় কথা বলছিস, তুই কে রে? আমি হ্যাকার জগতের সবচেয়ে বড় খতরনাক সেই বিল্লা ভাও। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস। মাহফুজের কথা শুনে পুলিশগুলো চোখ বড় বড় করে ফেলল। তারা এক পা পিছিয়ে গেল কথাটা শুনে। সবার মনে এখন ভয় দেখা দিয়েছে, কারণ বিল্লা ভাও সরকারের খুব আপন লোক, সবসময় সরকারকে সাহায্য করে গেছে। শুধুমাত্র সরকারকেই বিল্লা ভাও দেখা দিয়েছে, তাই সরকার ছাড়া তাকে কেউ চিনে না। পুলিশগুলো ভয় পেয়ে গেল, কিন্তু তাদের কমান্ডার কিছুক্ষণ কি একটা ভেবে আবার বলে উঠল, আচ্ছা, আপনি যে সেই বিল্লাল ভাউ, সেটা কি প্রমাণ? আপনি তো মিথ্যা পরিচয় দিতে পারেন। আচ্ছা, আপনাদের প্রাইম মিনিস্টারকে ফোন করে বলুন 224B এই কোডটা সে চিনে নাকি, তাহলে সব কিছু বুঝে যাবেন। পুলিশ তখনই প্রাইম মিনিস্টারকে ফোন দেয়। হ্যালো স্যার, আমরা এখানে হ্যাকার গার্লকে ধরতে আসছিলাম, কিন্তু এখানে একটা ছেলে মেয়েটাকে আসতে দিচ্ছে না। সে দাবি করছে সে বিল্লাও ভাও। আমরা বিশ্বাস না করায় 224B এই কোডটা আপনাকে বলতে বললো। স্যার, এই কোডটা কিসের জন্য? আরে কমান্ডার, এখনও আপনার সামনে যে ছেলেটা রয়েছে সে সত্যিই বিল্লা ভাও। আপনি ওদের দুজনকে কিছুই করবেন না, যত্ন করে আমার কাছে নিয়ে আসুন। সরি বিল্লা ভাও, আপনাকে আমরা চিনতে পারি নাই। মিনিস্টার আপনাকে যত্ন করে নিয়ে যেতে বলেছেন, আপনি আমাদের সাথে চলুন। নৌশিনের দিকে তাকিয়ে দেখি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কি হলো, তুমি এরকম অবাক হয়ে তাকিয়ে রয়েছে কেন? না, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বিল্লা ভাউয়ের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতে আগে থেকে? হ্যাঁ, আগে থেকে সব কিছু জেনে নিয়েছিলাম। আচ্ছা, এখন তাহলে চলো আমরা মিনিস্টারের কাছে যাই। তারপর নৌশিনকে নিয়ে মিনিস্টারের কাছে চলে গেলাম। তারপর সব কিছু খুলে বললাম। নৌশিন কী জন্য এগুলো করেছে সাজিদকেও ফোন করে ডেকে নিলাম, তাসিনও সাথে আছে। নৌশিন মিনিস্টারকে সেই সংস্থার ব্যাপারে সব কিছু খুলে বলল, আর তাদেরকে দৌড়ে ফেলাও সম্ভব হলো। সরকার নৌশিনের মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করল। কিছুদিন পর আবার আম্মু সুস্থ হয়ে গেল। তারপর আমার পরিবারকে ডেকে নিয়ে আমার আসল পরিচয়টা দিয়ে দিলাম। আবার এতে প্রচুর পরিমাণ খুশি হলো যে আমাকে ফিরে পেয়েছে। আবার ইচ্ছাতেই আমাদের বিয়েটা হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। আর এভাবেই সমাপ্ত হলো আরেকটি জীবনের গল্প।